proceed the session with Bengali? Yes, we are. Okay. Okay. Thumbs up, I can see. Others? Yes, comfortable. Okay. So we all are comfortable with Bengali. আমরা সবাই তাহলে বাংলা বুঝি, তাহলে আমরা বাংলাতেই সেশনটা শুরু করি। হ্যাঁ, আর যতক্ষণ পারি আমরা, যদি সবকিছু ঠিকঠাক থাকে, আমরা ক্যামেরাটা অন করেই শুনবো সেশনটা। সো ইটস এ সেফ স্পেস। তো এখানে আমরা সবাই একত্রিত হয়েছি একটা খুব সুন্দর সেশনের জন্য। তো আমরা জাস্ট একটু কথা বলে নিই মনোসিজের ব্যাপারে। তারপর স্লোলি আমরা যাব যে আজকে টপিকটা কি নিয়ে, সবাই যেটার জন্য আমরা এসেছি, এবং আই উইল অলসো ইন্ট্রোডিউস আওয়ার স্পিকার। ওকে, তো মনোসিজ হচ্ছে মেন্টাল হেলথ প্ল্যাটফর্ম বাই টেকনো ইন্ডিয়া গ্রুপ, যেটা আমাদের প্রফেসর মানসী রয় চৌধুরী ম্যাডাম, কো চেয়ারপারসন অফ টেকনো ইন্ডিয়া গ্রুপ, দ্বারা প্যান্ডেমিক চলাকালীন এটা প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের উদ্দেশ্যই হলো ইমোশনাল ওয়েলবিংকে সকলের কাছে পৌঁছে দেওয়া এবং একে পরিবর্তনশীল করে তোলা। সো এবং আমরা প্রত্যেক স্যাটারডে যেটা করে থাকি, যে একটা করে সেশন হয়, প্রত্যেক স্যাটারডে নয়, অল্টারনেটিভ স্যাটারডেজে আমরা এই সেশনগুলো করে থাকি, যেখানে বিভিন্ন ধরনের সেশন হয় মেন্টাল হেলথ রিলেটেড, যেখানে হিলিং, যেটা সবার জন্য খুবই অ্যাক্সেসেবল, যার জন্য আমরা সবাই এখানে একত্রিত হয়েছি। তো মনোসিজে আমরা 1-to-1 কাউন্সিলিং সেশনও করে থাকি। এখানে গ্রুপ অফ সাইকোলজিস্টরা রয়েছেন, যারা কাউন্সিলিং সাইকোলজিস্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, যেখানে বিভিন্ন ধরনের সেশন হয়ে থাকে, এবং কেউ কেউ যদি চায় যে নিজেদের থেরাপি করতে চায়, সেটাও এখানে করতে পারে। ওকে, সো সেশন আমরা শুরু করছি কিছুক্ষণে। তার আগে আমি রিকোয়েস্ট করব আমাদের কাউন্সিলিং সাইকোলজিস্ট প্রজ্ঞাপ্রিয়া মণ্ডলকে একটা আইস ব্রেকিং সেশন করতে, তারপর আমরা আজকে টপিকটা নিয়ে কথা বলা শুরু করব। ওকে, হ্যালো এভরিওয়ান, আমি প্রজ্ঞা। আমাদের সেশন শুরু হওয়ার আগে একটা, আর তার মাধ্যমে আমরা হিলিং এক্সপ্লোর করব। সেটার জন্যই আজকে একটা মিউজিক রিলেটেড অ্যাক্টিভিটি আমরা ভেবেছি। সেরকম সিরিয়াস কঠিন কিচ্ছু নয়, কিন্তু সবাইকে কিন্তু খুব অ্যাক্টিভলি ইন্টারঅ্যাক্ট করতে হবে, এইটা আমার ডিমান্ড। আর সেটা হচ্ছে একমাত্র কন্ডিশন। আর উই অল রেডি ফর ইট? সবাইকে করতে হবে। অলরাইট, আমি আমার স্ক্রিনটা প্রেজেন্ট করছি। আই এম জাস্ট ইন্টারাপ্টিং, আমি একটু ইন্টারাপ্ট করছি সবার থেকে, সবাইকে আমি জাস্ট বলে দিচ্ছি সেশনটা যদি আমরা একটু রেকর্ডিং করছি ফর আওয়ার কিছু আমাদের জন্য, তো আই গেস উই ডোন্ট হ্যাভ এনি প্রবলেম, রাইট? আমাদের কারোর কোনো সমস্যা নেই। ওকে, সো ক্যান উই গিভ আ থামস আপ? Yeah, thank you. Okay, thank you Pragya, so you can proceed. থ্যাংক ইউ শ্রীময়ী। আচ্ছা, আজকের অ্যাক্টিভিটির নাম হচ্ছে ইয়োর সং ফর। তো আমরা নানান রকম সিচুয়েশন দিয়ে যখন যাই লাইফে, বা নানান রকম চিন্তা আসে, এক্সপিরিয়েন্সেস হয়, অনেক ফিলিংসও হয়, প্রত্যেকটার জন্য আমরা অনেক সময় সেপারেট মিউজিক শুনে থাকি, রাইট? যেরকম আমার রাগ হলে আমি এক ধরনের গান শুনি, খুব মজা হলে আমি এক ধরনের গান শুনি, মন খারাপ হলে আরেক রকমের গান শুনি, বাইরে ঘুরতে যাওয়ার সময় এক রকমের গান শুনি, বাড়িতে থাকলে আরেক রকম। তো অ্যাক্টিভিটিটা সেটার উপর বেস করি। তো আপনাদের কয়েকটা কিউজ দেওয়া হবে যে এরকম সময় আপনারা কোন গান সব থেকে বেশি প্রেফার করেন। তো দ্যাট ইউ হ্যাভ টু রাইট ইন দ্য চ্যাট বক্স। সবাই বুঝতে পেরেছে অ্যাক্টিভিটিটা? সবাই বুঝেছে? দেন উইল প্রসিড উইথ দ্য ফার্স্ট কিউ। অসম। ওকে, তো হোয়াট ইজ ইয়োর গো টু সং ফর কার রাইডস? গাড়িতে করে যদি কোথাও ঘুরতে যাওয়া হয়, তখন কোন গানটা শুনলে সব থেকে বেশি মজা হয়, সব থেকে বেশি ভালো লাগে? কোন গানটা শুনতে? গাড়ি হোক, শাটেল, মেট্রো, বাস, যেটা খুশি। আচ্ছা, একটা পেয়েছি আমরা আনসার। আচ্ছা, হ্যাঁ, এক একজন কিন্তু মাল্টিপল আনসার চাইলেও দিতে পারেন।
আর লজ্জা পাওয়ার কোনো কারণ নেই। অদ্ভুত অদ্ভুত যদি চয়েসেস হয়ে থাকে, নো প্রবলেম। ওকে, এখানে রক, পপ, অরিজিৎ সিং রিপিট হতে আমি দেখছি। ইডিএম, নাইস। ওকে, আচ্ছা, অনেকগুলো আনসার্স আমরা পেলাম। আচ্ছা, अगेन অরিজিৎ সিং। অরিজিৎ সিং এর গান শুনতে সত্যি ভালো লাগে ঘুরতে যাওয়ার সময়। এবার আমরা নেক্সট কিউতে যাব, দ্যাট ইজ কোন গানটা লুপে শুনে যান আপনারা। এই গানটা মানে একবার শুনে হবে না, 2-3বারও হবে না, চালিয়েই যাচ্ছি। আমি জাস্ট লুপ প্লে করে রেখে দিয়েছি, এবার গানটা নিজের মতো হচ্ছে। 0.5 ঘন্টা, 1 ঘন্টা পেরিয়ে গেল বা তার বেশি। কোন গানটা লুপে শুনতে সব থেকে ভালো লাগে? ওকে, সবার ভীষণ সুন্দর মিউজিকের টেস্ট। ওয়াও, দারুণ দারুণ গানের কিন্তু অপশনস আসছে। ভীষণ সুন্দর সুন্দর গানের অপশনস আসছে, আমি এগুলো দিয়ে প্লেলিস্ট বানাতে পারবো। ফেট অফ ওফেলিয়া 2 জায়গায় দেখলাম। ওকে, বোহেমিয়ান র‍্যাপসডি, হাই ফাইভ টু দ্যাট, বিকজ এটা আমিও খুব রিসেন্টলি লুপে শুনছিলাম। লং ডিস্টেন্স লাভ ফ্রম কোক স্টুডিও। রাইট, ওল্ড গান, পুরোনো গান শুনতে ভালো লাগে। ইয়েস, ওকে, ক্লোরিন বাই 21 পাইলটস, রবীন্দ্রসঙ্গীত। ওকে, আচ্ছা, থ্যাংক ইউ ফর শেয়ারিং ইউর রেসপন্সেস। এবার আমরা পরের কিউতে চলে যাব। তো হোয়াট ইজ দ্য সং দ্যাট কমফর্টস ইউ ইন ইয়োর স্যাডনেস? যখন মন খারাপ হয়, তখন কোন গানটা শুনলে একটু হলেও কমফর্টেড লাগে, একটু হলেও মনে হয় যে ঠিক আছে, ব্যথায় মলম লাগানোর মতো মনে হলো? সুপারম্যান। ওকে, যেরকম বললাম, একটা গানই হবে তা কিন্তু নয়, মাল্টিপল গানও হতে পারে। ওয়েস্টার্ন ক্লাসিক্যাল মিউজিক, ওকে। দিস ইজ ইন্টারেস্টিং, মেরা কুছ সামান। এইটা কমফর্ট কমফর্ট সং হিসেবে চুজ করাটা বেশ ভালো লাগলো। কমফর্টেবলি নাম, ওকে। হুম, নাইট চেঞ্জেস, ইয়েস। হাসতে হাসতে কাট যায় রাস্তে গানটা মধ্যে একটা ব্যাপার আছে। It needs some kind of boldness to be able to listen to that song. So I really appreciate that this is your comfort song. Wonderful. Kun Faya Kun. Okay. আশা করছি যখন আপনারা গানগুলোর কথা মনে করছেন, somewhere you're feeling something, মানে গানটা শোনার সময় যে ফিলিংটা হতো কোথাও একটা, সেটা হয়তো রিকল করতে পারছেন। আই এম গেসিং কোথাও একটা সেটা মনে হচ্ছে আমার, যা অ্যাক্টিভ রেসপন্সেস আমি পাচ্ছি। ইকতারা, ওকে। অলরাইট, এবার আমরা নেক্সট কিউতে যাব, সেটা হচ্ছে একটু অপোজিট। দ্য সং টু অ্যাকম্পানি ইয়োর অ্যাঙ্গার। যখন প্রচন্ড মাথা গরম হয়ে যায়, সেই মাথা গরমের সময় এই গানটা শুনলে
সে রাগটা হয়তো বেড়েও যেতে পারে, আবার রাগটা মেনটেনও হতে পারে, আবার রাগটা কমেও যেতে পারে। এই গানটা হচ্ছে আপনার রাগের সঙ্গী। সেটা কি গান? হুম। রবীন্দ্রসঙ্গীত, আচ্ছা, বেশ ভালো লাগলো এটা শুনে। এখানে টুইনিং দেখতে পাচ্ছি, এই একলা ঘর আমার দেশ। হ্যাঁ, হ্যাঁ, দুজন এই গানটা চুজ করেছে। তৃতীয় জন হিসেবে আমি হাত তুলতেই পারি। হ্যাঁ, 80s আমার হার্ড মনে রক, পড়লো। 80s হার্ড রক। নীল রং ছিল ভীষণ প্রিয়। আচ্ছা, পছন্দের গুলো আসছে, বাহ। আচ্ছা, নির্মোহিয়া ফ্রম বন্দিশ ব্যান্ডেটস, ওকে। কুছ না কহো, নাইস। অলরাইট, আর কেউ আনসার দেবে? ওকে, তাহলে আমরা এবার পরের কিউতে যাই। অনেকটা রাগ হলো, রাগের সঙ্গী হিসেবে গানকে আমরা পছন্দও করে নিয়েছি, কিন্তু এবার কোন গানটা শুনলে কাজে মন ভালোবাসে সেইটা বলতে হবে। কোন গানটা শুনলে ভালো করে কাজে মন বসানো যায়? সাফায়ার। ওকে, দুজন সাফায়ার বলেছে মনোরিজ থেকে। ওকে, which song is your go-to work song? Entire Dark Knight trilogy, okay. আচ্ছা, কোল্ডপ্লের গান শুনে তাহলে কাজে মন বসে, দ্যাট ইজ ইন্টারেস্টিং টু নো। খুব আপলিফটিং গানগুলো। অলরাইট, ওয়েটিং ফর মোর রেসপন্সেস। মোটিভেশনাল গান, হ্যাঁ। ওকে, 2000s এর বলিউড, ওকে, এটা বেশ মজা পেলাম আমি শুনে। মোটিভেশনাল গান अगेन, ওকে। ইনস্ট্রুমেন্টাল, ইয়েস। আমি এইখানে একটু আনসার দেব। আমার জন্য লোফাই মিউজিক খুব ভালো লাগে। আমি লোফাই মিউজিক চালিয়ে যখন আমি কাজ করি, বেশ ভালো কাজে মন বসে। বিটস গুলো হালকা ভাবে চলছে, সামওয়্যার অ্যাম্বিয়েন্ট, এনজয় করি। ছাইয়া ছাইয়া শুনে কাজে মন বসে, আচ্ছা। সৌরেন্দ্র সৌম্যজিৎ সংস, অলরাইট। ওকে, থ্যাংক ইউ। এবার আমরা যাব নেক্সট কিউতে। দ্য সং ইউ কান্ট স্টপ ক্রাইং টু। অনেকের ক্ষেত্রে এই গানটা এরকম একটা অন্তত গান থাকে যে গানটা শুনলেই মন খারাপ এতটাই হয়েছে যে কান্না পেয়ে যায়। গানটা শুনলেই প্রচন্ড কান্না পেয়ে যায়। কি এমন গান আছে সেটা? अगर तुम साथ हो, okay, the song you can't stop crying to, মাঝে মাঝে তব দেখা পাই, ওকে। হুম হুম, সুন্দর কালেকশন তৈরি হচ্ছে আমার চ্যাট বক্সে এখন।
যখন পড়বেন আমার গানটা প্রচন্ড দুঃখের, সত্যি এটা শুনলেই কান্না পেয়ে যাবে। কি সুন্দর, মানে আমি জাস্ট একটুখানি ঝাঁপিয়ে পড়ে বলতে শুরু করে দিলাম এত সুন্দর সুন্দর গান দেখে, যে যদি কারোর একটুও মন খারাপ হয়ে থাকে বা নাও হয়ে থাকে, এত সুন্দর সুন্দর গানগুলো দেখে তো মানে মন এমনিই ভালো হয়ে যাচ্ছে, মানে গানগুলো মনে পড়ে যাচ্ছে। ইয়েস, আমি একটা এখানে শেয়ার করব, নাইট ট্রাভেলারের এনওয়াইসি। সত্যি ভীষণ সুন্দর কালেকশন এখানে তৈরি হচ্ছে চ্যাট বক্সে। ওকে, এবার আস্তে আস্তে আমরা নেক্সট কিউতে যাব, দ্যাট ইজ দ্য সং দ্যাট মেক্স ইউ নস্টালজিক। গানটা শুনলেই মনে হয় ছোটবেলায় চলে গেলাম, বা পুরোনো দিনে কোথাও একটা কোনো একটা সময় চলে গেলাম, বা সেই দিনগুলোর কথা খুব মনে পড়ে, প্রচন্ড নস্টালজিক লাগে এই গানটা শুনে। বারান্দায় রোদ্দুর বন্ধু, ওকে ওকে, দিস ইজ গোয়িং টু বি ভেরি স্পেশাল সেট অফ রেসপন্সেস নাও। ওকে, সঙ্গীত বাংলার গানগুলো, রাইট? মহিনের ঘোড়াগুলি, ওকে। কোন গানটা শুনলে প্রচন্ড মানে পুরোনো দিনের কথা, ছোটবেলার কথা মনে পড়ে, বা সেখানে ফিরে যাওয়ার একটা ইচ্ছে হয়? ওকে, স্কুলের কথা মনে করি তার রবীন্দ্রসঙ্গীত, আচ্ছা। হুম, ওকে, অলরাইট। এবার আমরা পরের কিউতে যাব, আ সং দ্যাট ক্যান ম্যাজিক্যালি চিয়ার ইউ আপ। এই গানটা শুনলেই অটোমেটিক্যালি মনে হয় হুট করে মুডটা ভালো হয়ে গেল। এবার ড্রাস্টিক্যালি হয়তো ভালো না হলো, একটু হলেও চিয়ার আপ হয়ে গেলাম, হয়তো নাচতে ইচ্ছে হলো। তো সেটা কোন গান সেটা বলতে হবে। আচ্ছা, এইটা তোমার গান, আমার ভীষণ প্রিয় একটা গান। কি এমন গান যেটা শুনলে মনে হয় ম্যাজিক্যালি আমি চিয়ার্ড আপ হয়ে গেলাম, ম্যাজিক্যালি হঠাৎ করে আমার খুব একটু হলেও মন ভালো হয়ে গেল? আচ্ছা, সেনিয়রিটা, হ্যাঁ সত্যি এটা ভীষণ এফেক্টিভ, আই রিলেট টু দিস। ওকে, হুম, পাসুরি, রাইট। বেশ ইউনিক চয়েসেস দেখছি আমি এখানে, দুজন পাসুরি বলেছে। ওকে, ওকে, অলরাইট। এবার নেক্সট কিউতে যাব ইন আ ফিউ সেকেন্ডস। সোয়েটার ওয়েদার, হুম, we are in sweater weather right now. And now moving on to the next cue, the song that represents or reminds you of your favorite city. যে শহরটা সবচেয়ে পছন্দের, এই শহর হতে পারে বা অন্য কোনো শহর, কোনো এক সময় হয়তো গিয়ে থেকেছিলেন, সেই শহরটার কথা মনে করিয়ে দেয় বা সেই শহরটাকে রেপ্রেজেন্ট করে এই গানটা। কোন গান সেটা? আমার জন্য মেট্রো লাইফের যে কোনো গান। আচ্ছা, কলকাতা বাই অনুপম রয়।
ওকে ওকে, দুজন এই গানটা বলেছে কলকাতা, তিনজন। চারজন আছে, সবারই কলকাতাই তাহলে প্রিয়। ওকে, হুম, ফেয়ারওয়েল কলকাতা বাই তালপাতার সেপাই, আই এম গেসিং। লাভ দ্যাট সং, representing Brighton, all right. We have some Usha Uttur fans here. Okay, ভালো লাগছে দেখে। এই গানগুলো শুনলে প্রিয় শহরের কথা মনে পড়ে। তো সবারই কি প্রিয় শহর কলকাতা? হ্যাঁ, কারণ বেশি শহরে যাইনি তো, ছেড়েই যাইনি। তার মানে সত্যি কলকাতাকে খুব ভালোবাসি আমরা সবাই, প্রত্যেকেই। আমার ব্রাইটন, আচ্ছা, we have an odd one out. মুম্বাই, আচ্ছা, মুম্বাই আছে, ব্রাইটন আছে, আচ্ছা সাইবো মুম্বাই মেনশন করেছে, ইয়েস। কলকাতা মুম্বাই দুটোই। মানিপাল, খুব কনফিডেন্স নিয়ে লিখেছে একজন, ইয়েস এনি ডে, কলকাতা এনি ডে। আচ্ছা, দ্যাটস ফাইন। এবার আমরা পরের কিউতে যাব, and this is the last one for the day, the song that reminds you of yourself, যে গানটা আপনাকে নিজের ব্যাপারে মনে করায়, the song that represents you the best. ওকে, যেটাই মাথায় আসছে। ওকে, হুম, আমাকে আমার মতো থাকতে দাও, দুজন বলেছে। ওকে, মানে সবাই এখানে বেশ গান শুনতে ভালোবাসে, গান শুনে বেশ এনজয় করে, বুঝতে পারছি। আর প্রত্যেকটা সিচুয়েশনের জন্য, অনেক মোমেন্টের জন্য, অনেক ফিলিংস এর জন্য গান আছে প্রত্যেকের। আই এম গেসিং সবার আনসার্স দেওয়া হয়ে গেছে। ওকে, all right, and with that we come to the end of this activity. So কেমন লাগলো আজকে এখানে বসে এতগুলো গানের কথা মনে করতে? কেমন লাগলো গানগুলোর কথা ভেবে, বা গানগুলোর কথা ভাবার সময় কেমন লাগলো? মানে কিছুটা ভাইবিং করছিলাম ওই মিউজিকের বিটস এর সাথে সাথে, ইন হেড অবভিয়াসলি। In your head, okay, okay, soothing, all right. ভীষণ রিফ্রেশিং লাগলো, মানে এই যে প্রত্যেকটা মোমেন্টকে মনে করা এবং তার সাথে সাথে গানগুলোকে মনে করা, এটা ভীষণ একটা অন্যরকম ফিলিং। মানে আমরা তো সবসময় তো ভেবে শুনি না, কিন্তু এখন যখন ভাবছি, এই ভাবাটা ভাবতে বেশ ভালো লাগছে।
হ্যাঁ, সেইখানে গিয়ে আবার ওই কোনো একটা মুহূর্ত বা কোনো একটা সময়কে মনে করে সেটার সাথে রিলেট করে একটা গান খুঁজে পাওয়া, মাথার মধ্যে থেকে খুঁজে বার করা। Comfortable introspection, yes. That's a beautiful way of putting it, actually. Okay. আর কেউ শেয়ার করতে চাইলে মাইক অন করে বলতে পারেন। Or we'll move on to the next segment of this webinar today. All right. So I'll hand the mic over to Srimohi. Thank you so much everyone for participating. I hope বাকি সেশনটা আপনারা খুব এনজয় করবেন। থ্যাংক ইউ সো মাচ প্রজ্ঞা, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। তো আমরা এবার চলে যাচ্ছি যে মেইন পার্ট অফ দিস সেশন, দ্য রিজন যেটার জন্য আমরা সবাই এখানে এসেছি। সো টুডেজ টপিক ইজ exploration of healing through music and culture. So before that, I want to introduce today's speaker, Mr. Saurabh Mukherjee. Welcome to Monashi. Hello everyone. Yeah, so before that, I want to introduce about him. So just a brief introduction. So yeah, Saurabh Mukherjee is a social entrepreneur, innovator, social investor, global speaker, and community development leader recognized for his impactful initiatives in youth empowerment and social change. He has been conferred with the 15th Peace Ambassador Award, becoming the first Indian individual to receive this prestigious honor for his exemplary diplomacy and transformative contributions to society. As the founder of the award-winning Kolkata Society for Cultural Heritage, he has spent over a decade transforming rural India through sustainability, art, and empowerment. His initiatives have touched more than 3 lakh lives, enabling women entrepreneurs, reviving traditional crafts, and restoring mangroves across the Sundarbans. A former IBM technologist turned changemaker, Saurabh's work blends indigenous culture with modern innovation using AI, ecotourism, and renewable energy to build resilient, self-sufficient communities. Honored as Times Power Icon of the Year and ET Industry Icon, Mukherjee has represented India on global platforms including the United Nations and international sustainability summits. His philosophy is rooted in the belief that cultural expression and community connection are vital instruments of healing. Much like music, they restore balance where the world has gone out of tune. He is also the author of Echoes of the Unheard, an Amazon best-selling book that reflects his commitment to human stories, empathy, and global peace. That's excellent. And we are glad that you are here today with us. And yes, the mic is over to you. And thanks for coming today. And thanks for joining the session. Thank you for such a nice introduction. সবাইকে ধন্যবাদ জয়েন করার জন্য এই সেশনে আমাদের সাথে। তো বেসিক্যালি আজকের যে টপিক সেটা হচ্ছে যে মানে এমন একটা বিষয়ে কথা বলতে পেরে আমার খুবই সম্মানিত বোধ করছি নিজেকে। তো এমন কিছু বিষয় যে সমস্ত জিনিসগুলো সবই একই সূত্রে বাঁধা, বাট আমরা জেনারেলি সেটাকে খুব একটা মানে কেয়ার করি না বা আমাদের সামনে থেকে বেরিয়ে যায়। তো বেসিক্যালি এটা হয় মূলত আমাদের একটা মানে মানসিকতা থেকে বেসিক্যালি আমরা যতটা ডিস্টার্ব ডেইলি লাইফে, তো সেখান থেকে আমাদের একটা সমস্যা আসে। তো সেইগুলোকে ওভারকাম করার জন্যই আমার মনে হচ্ছে এই মনসিজের এই উদ্যোগ, যেটা মনসিজ নিয়েছে। তো তাদেরকেও খুব সাধুবাদ জানাচ্ছি এই উদ্যোগের জন্য। তো আজকে যে টপিকে আমি কথা বলবো সেটি হলো সঙ্গীত এবং সংস্কৃতির নানান রকম নিয়মাবলী এবং রূপান্তরকারী কিছু শক্তি, মানে কি করে এটা চেঞ্জ আনতে পারে আমাদের মধ্যে, স্পেশালি আমাদের মেন্টাল হেলথের মধ্যে। তো আজকের যুগে যেখানে প্রযুক্তি এই মুহূর্তে আমাদের অনেক ভাবেই আগিয়ে নিয়ে গেছে, তো সেই সঙ্গে আমাদের আবেগ এই বিষয়টা থেকে আমরা অনেকটাই দূরে সরে এসেছি। তো সেখানে এমন কিছু আছে যে আমাদের মানে আবেগ এই জিনিসটাকে যদি আমরা প্রপারলি এক্সপ্লোর করি, তাহলে তার মধ্যে এমন কিছু আছে যে জিনিসটা আমাদেরকে মানুষ করে তুলতে সাহায্য করবে।
যেরকম একটি সুর একটি হৃদয়কে ছুঁয়ে যেতে পারে, অথবা একটি সাংস্কৃতিক আচার কারোর চোখে জল এনে দিতে পারে। জাস্ট কিছুক্ষণ আগের সেশনটাই যেই নিয়ে হচ্ছিল। তো তো আমাদের প্রত্যেকটা গান প্রত্যেকটা ইমোশনকে আমরা টাচ করতে পারি, প্রত্যেকটা কালচার প্রত্যেকটা ইমোশনকে টাচ করতে পারি, প্রত্যেকটা গল্পকে আমরা ছুঁয়ে যেতে পারি। তো এই বিষয়ে আর কি আমাদের আজকে কথা বলা। তো আমাদের একটা জিনিস বুঝতে হবে যে এখনকার সমাজে মানুষ প্রচন্ড মানে হ্যাঁ মানে মানুষের রোজগার করতে হলে কাজ করতে হয়, এবং তার সাথে মানুষকে ব্যস্ততার মধ্যে অনেক রকম চিন্তা ভাবনার মধ্যে তাকে থাকতে হয়। তো একটা জিনিস বুঝতে হবে যে মিউজিক অ্যান্ড কালচার ইজ নট লাক্সারি। তো আমাদের এটা বুঝতে হবে, মানে এটা কোনোদিনই আমাদের বিলাসিতার কোনো পার্ট নয়। এইগুলো একটা আমাদের সভ্যতার হৃস্পন্দন বলতে পারি, মানে এটা আমাদের একটা সভ্যতাকে এগিয়ে নিয়ে যেতে পারে এই জিনিসগুলো। তো আমাদের মানব সভ্যতার একদম আদিমকাল থেকেই মানে সঙ্গীত আমাদের একটা মেডিসিনের মতন কাজ করে। জাস্ট লাইক আমরা মানে যেরকম আমরা এখনকার দিনে যে কোনো কিছু রোগপাতি বা কিছু শরীর খারাপ হলে আমরা জাস্ট ডিরেক্টলি মেডিসিন নিয়ে নিই, বাট আগেকার দিনে যদি আমরা একটুখানি পিছিয়ে যাই তাহলে আমরা দেখতে পাবো যে আগে আগে এই ঠিক আমাদের পূর্বসূরীরা মানে তারা আগে বিজ্ঞান যেটা আজকে আবিষ্কার করছে সেই জিনিসটাই আগে শব্দের মাধ্যম দিয়ে একটা নিরাময়ের শক্তি ক্রিয়েট করা। তো সেটা আমাদের মানে পূর্বপুরুষেরা অলরেডি করে এসছেন। তার মাধ্যমে প্রাচীন ভারতের মানে বিভিন্ন রকম মানে আমাদের যে যোগ যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা নাদ যোগ বলি আমরা, এটা শব্দ যোগ মানে যেটা আমাদের শেখাতো, যার শব্দের মাধ্যম দিয়ে কি করে মানুষ নিজেকে হিল করতে পারে বা পরিস্থিতিকে হিল করতে পারে, এটা ভাইব্রেশন। তো এটা হচ্ছে বেসিক্যালি মানে মানে এই মহাবিশ্বের একটি আসল মানে এবং সব থেকে একটা বিশাল সম্পদ। তো প্রতিটি সুর প্রতিটি ছন্দ প্রকৃতির সঙ্গে মানুষের আত্মার সঙ্গে সঙ্গতিপূর্ণ, এটা বুঝতে হবে। সো আমাদের অবভিয়াসলি গ্রিসের মানে শুধু আমাদের ভারতীয় কালচারে নয়, গ্রিসের পাইথাগোরাস বলতেন নির্দিষ্ট সঙ্গীতের স্কেল মানসিক ভারসাম্য ফিরিয়ে আনতে সাহায্য করে। আফ্রিকার উপজাতীয় সমাজের ঢোল গান এইসব ছিল একসময় আত্মার শরীরের মনোসংযোগের মাধ্যম। শ্রীলঙ্কা বা দক্ষিণ ভারতের বহু অবিচ্ছেদ্য অংশ, এবং সেটা মারাত্মকভাবে আমাদেরকে মানে হিল করতে বা আমাদেরকে এনরিচ করতে সাহায্য করে। এটা তাদের একটা কালচারাল আপলিফমেন্ট বলা যেতে পারে। মানে তারা যখন যে কোনো সময় কোনো রকম কোনো সমস্যার মধ্যে থাকেন বা কোনো প্রবলেমের মধ্যে থাকেন তখন তারা এই ধরনের ফেস্টিভ্যাল নিজেরা অর্গানাইজ করেন। যেরকম আমরা যদি লক্ষ্য করি মানে সারা ভারতবর্ষ জুড়েই যে যাবতীয় রকমের ফেস্টিভ্যাল, যে কোনো রকমের আমাদের উৎসব অনুষ্ঠান যে কোনো কিছুই মানে আমাদের মূলত শীতকালটাতেই বেশি হয়। আবার শীতকালে বেশি হয়, এবং তার সাথে একটা জিনিস আমরা বলতে পারি সেটা হচ্ছে যে মানে অলসো মানে শীতকালকে আমরা আরো অনেকভাবেও ডিফাইন করি। তার মধ্যে এটাও একটা পার্ট যে মানে ইউরোপিয়ান কালচারে শীতকাল ইজ অলসো ডিফাইনিং সামথিং হুইচ ইজ রিলেটেড টু ডিপ্রেশন। সো তো এই জায়গা থেকে যদি আমরা ভাবি বেসিক্যালি আমাদের ওয়ার্ল্ডের যে মানচিত্রটা সেটা একটা সময় তো ইউনিফাইডই ছিল ভূখণ্ড ভাগ হওয়ার আগেই। তো আফ্রিকার যে পার্ট সেটা তো অবভিয়াসলি ইন্ডিয়ার সাথে যুক্ত ছিল কোনো এক সময়, যেটা এখন রিসার্চের মাধ্যম দিয়ে জানা যাচ্ছে, ডিসকভারি হচ্ছে নতুন নতুন তথ্য। তো কালচার গুলো সবই এক, কিন্তু মানে আমাদের যে মানসিক গড়ন বা মানসিক গঠন যেটা আমাদের হয়েছে সেটা সত্যই এক। মানে সেখানে কোনো রকম কোনো মানে আলাদা ভাবার কোনো কারণই নেই। জাস্ট আমরা লোকেশন আলাদা আলাদা হতে পারি, বাট আমাদের মানসিকতা এক, এবং সেখান থেকে কালচার বা সংস্কৃতি বিষয়ক যে সমস্ত আঙ্গিক গুলো উঠে আসছে সেইগুলো সবই এক। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে আমাদের কলকাতায় কি হচ্ছে, আমাদের নেপালে ভুটানে চীনে জাপানে কি হচ্ছে, তার সঙ্গে শ্রীলঙ্কা থেকে দক্ষিণ আমেরিকা পর্যন্ত মানে আমরা যদি আদিবাসী কালচার বা তার যে সংস্কৃতিগুলো দেখি তাহলে আমরা একটা অবিচ্ছেদ্য একটা একটা মিসিং লিঙ্ক খুঁজে পাবো মানসিক বিকাশের, যে কিভাবে একটা মানুষের বিকাশ ঘটেছে বিভিন্ন জিওলজিক্যাল পার্টস গুলোতে। তো তো তার জন্য একমাত্র একটাই আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই অপশন, যে কি করে আমরা পুরনো অতীতে ফেরত যেতে পারি এবং কিভাবে আমরা নিজেদেরকে এই কালচারগুলোকে ফিরিয়ে আনতে পারি, এবং কিভাবে আমরা এই জিনিসগুলোকে কাজে লাগিয়ে আমাদের সংস্কৃতির একটা অংশ বানিয়ে একটা পার্ট বানিয়ে আমরা নিজেদেরকে আরো বেশি খুশি রাখতে পারি, বা আমাদের হ্যাপি ইন্ডেক্স বলতে যেটা বোঝায় সেটা আমরা কোনোভাবে আপলিফট করতে পারি।
তো তাই সঙ্গীতের মাধ্যমে নিরাময় কোনো নতুন ধারণা নয়, মানে এটা আজকে যে নতুন এটা নিউ কনসেপ্ট বিভিন্ন জায়গাতে এসছে, আই এম নট লাইক ফলোয়িং দ্যাট পাথ, বিকজ ইট ইজ দেয়ার, লাইক এটা আমাদের আদিম সত্তারই একটা অংশ। তো লাইক উই আর লাইক প্র্যাকটিসিং অল সাচ থিংস হুইচ অল আর লাইক বিং প্র্যাকটিস বাই আওয়ার অ্যানসেস্টার্স। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আজকে এই আধুনিক বিজ্ঞান যা বলছে তা আমাদের পূর্বপুরুষেরাও জানতেন। সঙ্গীত রক্তচাপ কমাতে, যেমন মানে খুব সাধারণ কিছু জিনিস, যেমন সঙ্গীত রক্তচাপ কমাতে পারে, উদ্বেগ হ্রাস করতে পারে, মানে অ্যাংজাইটি কমাতে পারে, হ্যাঁ, মানে হৃদস্পন্দন হার্টবিটটাকে কন্ট্রোল করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। মস্তিষ্কে ডোপামিন বলে একটি হরমোন আছে যেটা আমাদের হ্যাপি হরমোন বলে জানি, সেটা সিক্রিয়েশনে সাহায্য করে। তো তো এই সমস্ত জিনিসগুলো তো সঙ্গীতের মাধ্যম দিয়েই আসে। তো এবং আমরা যখন আমরা একসঙ্গে গান গাই, মানে কিছু ফ্যাক্টস, যেরকম আমরা যখন একসঙ্গে গান গাই তখন আমাদের হৃদস্পন্দন সব এক তালে হয়। যখন যেরকম আমি শুনছিলাম যে আমরা ভাইবিন করছিলাম গানের সাথে সাথে, তো ভাইবিন কথাটার অ্যাকচুয়াল কোর মানেটাই এটা, যে আমাদের হৃদস্পন্দন বা আমাদের হার্টবিটটা অলওয়েজ একসাথে পাম্প করছে, সো দ্যাট উই ক্যান ভাইব ইন অ্যাকচুয়ালি, আদারওয়াইজ উই কান্ট। আমরা মাথায় গানটা বাজাচ্ছি বা আমাদের গানে আমার সামনে বাজছে, সেটা ডাজন্ট ম্যাটার। তো আমরা একসাথে ভাইবিং করছি, মানে আমাদের হার্টবিটটা এক তালে এবং পালসটাও এক তালে কোথাও গিয়ে মেলবন্ধন হচ্ছে। তো দিস ইজ দ্য ফ্যাক্ট। অ্যান্ড অলসো লাইক যখন আমরা একসাথে নাচি তখন আমাদের শরীর থেকে এন্ডরফিন বলে একটি কেমিক্যাল আছে, যেটি হরমোন, মানে যেটি তৈরি হয় এবং যেটি যাতে ব্যথা কমায়, আনন্দ বাড়ায়। আমরা ভাবি যে নেচে কুদে গা হাত পা ব্যথা হয়ে যাচ্ছে বা কিছু সমস্যা, আরো বেশি ফ্যাটিক হয়ে পড়লাম, বাট ব্যাপারটা আদৌ তা নয়। আপনি একা নাচুন অথবা আপনারা সমবেত আকারে নাচুন, বিষয়টা এটাই যে একটা 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 কিউমুলেটিভ এফার্টের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন। তো যার মাধ্যম দিয়ে আপনার শারীরিক একটা হ্যাপি ইন্ডেক্স তৈরি হচ্ছে, তার সাথে আপনার একটা বেসিক একটা উন্নতি, মানে বেসিক একটা মানসিক হেলথ ডেভেলপমেন্ট হচ্ছে। তো সবকিছু ভাবেই আপনি একটা এঙ্গেজড হয়ে রয়েছেন, মানে যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে মানে মোবাইল ফোন বা অন্যান্য কিছু যেগুলোকে আমাদের ডিস্ট্র্যাক্ট করতে সাহায্য করে, সেখান থেকে আমরা ডিস্ট্র্যাক্ট না হয়ে এই সমস্ত অ্যাক্টিভিটির মাধ্যম দিয়ে আমরা এর মধ্যে এঙ্গেজ হতে পারি। কিন্তু জীববিদ্যার বাইরেও আরো কিছু গভীর বিষয় আছে যেগুলো আলোচনা করা যেতে পারে, যেমন সঙ্গীত মানে অর্থ ফিরিয়ে আনা, মানে অর্থ বলতে মানে সবকিছুরই একটা মানে থাকে, এভরিথিং লাইক লাইক হ্যাজ আ মিনিং, সবকিছুর পেছনে একটা মানে থাকে। তো যে মানুষটা আজকে ট্রমার মধ্যে আছে তার জন্য একটি গান এমন কিছু করতে পারে যা হয়তো কথায় বলা যায় না, মানে একটা গানের ভাষা বা একটা গানের টিউন হতে পারে, সেটা তার দেশের নয়, অন্য দেশের একটা বিদেশি গান, একটা আফ্রিকান কোনো টিউন সে হয়তো শুনতে পেল, অথচ তার মাথায় সেই টিউনটা তার সেই প্রপার ইমোশনটাকে হিট করতে পারলো, যেটা সে ভাষায় বলতে পারছে না তার থেরাপিস্টের কাছে। তো সেই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। তো এবার সেই জায়গায় দাঁড়িয়ে একটি শোকাহত সম্প্রদায়ের জন্য একটা সমবেত গান, যেটাকে আমরা কোরাস ইউরোপে বলি, আমরা এখানে সমবেত সঙ্গীত বলি, যেটা ফোক কালচারের পার্ট, এটি সমষ্টিগত নিরাময়ের একটি উপাদান, মানে এটা একটা মানে কিউমুলেটিভ এফার্ট, মানে একটা কমিউনিটি লেড এফার্ট বলা যেতে পারে, যার ফলে একটা গোটা সমষ্টির, একটা গোটা সম্প্রদায়, একটা গোটা কালচারের একটা মানসিক নিরাময় হওয়া সম্ভব, মানসিক সমস্যা নিরাময় হওয়া সম্ভব। তো এটা শুধু 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 মানসিক হেলথকে, মানে খারাপ অবস্থায় থাকাকালীন যে মানুষকে হেল্প করছে এমন নয়, এটা মানুষকে একসাথে মানে মানে এটা ইউনিটিটাকেও আমরা প্রমোট করছি অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম, মানে মানুষকে একসাথে সংঘবদ্ধ করা, সেটাও একটা কাজ, মানে সেটাও একটা মানে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটাও আমাদের এখন একটা বিশাল বড় সমস্যা, যে আমরা একে অপরের সাথে হোয়াটসঅ্যাপে আছি বাট দেখা করে ওঠার সময় হচ্ছে না। তো এটা একসাথে থাকার একটা অনুভূতিও কিন্তু এই গানটা। সাপোজ আমি কোনো একটা গান আমি কারোর একটা কোনো একদিন আজ থেকে 2-4 বছর আগে, যেরকম যেই টপিকটা দিয়ে শুরু হলো, খুবই মানে এঙ্গেজিং একটা টপিক ছিল, এবং আমি অ্যাপ্রিসিয়েট করব এই টপিকটা যেভাবে শুরু হলো আজকের সেশনটা। তো বেসিক্যালি আমরা এই যে ইমোশনস গুলো আজকে আসছিল বিভিন্ন সময়, তো সেই ইমোশনস গুলোর সাথে আমরা মানুষ হিসেবে সেই এক একটা গান আমরা ওখানে লিখছিলাম। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে কোনো এক সময় কোনো একদিন আমরা কোনো বন্ধুদের সাথে, যে বন্ধুরা হয়তো আমার পাশে আজকে নেই, যেই
বা কোনো গ্রুপের সাথে যারা আজকে আমার পাশে নেই, তাদেরকে মিস করে হোক বা তাদেরকে ভেবে হোক এই গানগুলো আমরা মনে করছিলাম। এবং এই গানগুলো মনে পড়লেই আমাদের সেই সুখস্মৃতির কথা মনে পড়ে যায়, যেটা ইমিডিয়েটলি আমাদেরকে হেল্প করে যে আমাদের একটা যে কোনো একটা মানসিক ভাবে খারাপ অবস্থায় আছে সেখান থেকে ভালো অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। অনেকের প্লেলিস্ট দেখেও মানসিক অবস্থা ভালো হয়ে যাচ্ছিল। তো বিষয়টা সেই রকমই, কারণ মাথায় তো অলরেডি চলে যে এই গানটা আমরা অলওয়েজ অ্যাসোসিয়েট করি গান বিভিন্ন মানুষের সাথে, সঙ্গের সাথে, পরিস্থিতির সাথে, জায়গার সাথে। তো এই জিনিসগুলোকে খুব মানে আমরা এনজয় করি। তো এই জায়গায় দাঁড়িয়ে তো অবভিয়াসলি মানে এটা একসাথে থাকার অনুভূতি, এটাও একটা কিন্তু আমাদের আনা বা এইটাকে উপলব্ধি করা, এটাকে উপভোগ করা খুব ইম্পর্টেন্ট। যেমন এখন আজকাল হাসপাতালে সঙ্গীত থেরাপি ব্যবহার হচ্ছে স্ট্রোকের রুগীকে তার মানে পুনরুদ্ধারের জন্য আগের কন্ডিশনে, অটিজমের জন্য মিউজিক ইউজ হচ্ছে, এমনকি ক্যান্সার চিকিৎসায়ও অনেকে মিউজিক ইউজ করছেন। তো ইভেন যুদ্ধ বিধ্বস্ত এলাকায় শিশুদের মধ্যে আবার হাসি ফিরিয়ে আনছে সঙ্গীত। তো মানে আমি অবভিয়াসলি ইউনাইটেড নেশনসের সাথে যুক্ত বিগত 4-5 বছর ধরে। তো একটি এজেন্সি ইউনাইটেড নেশনসের ইউনেস্কো বলে, তো তারা বেসিক্যালি এই কালচারাল পার্টটাই প্রমোট করেন। তো বিভিন্ন যুদ্ধ বিধ্বস্ত এলাকায় আমরা দেখছি তাদেরকে এই ধরনের উদ্যোগ নিতে, যেখানে তারা বিভিন্ন রকম লোকাল কালচারাল প্রোগ্রাম অর্গানাইজ করছে এবং সেগুলোকে প্রপারলি আর্কাইভও করছে। তো যার ফলে কি হচ্ছে না, মানুষজন যারা খুব ডিপ্রেসড, মানে আটারলি ডিপ্রেসড, এই ডিপ্রেশনের কোনো তুলনা হয় না, যার ঘর বাড়ি কিছু নেই, একটা শিশু যার বাবা মা যুদ্ধে মারা গেছে, তো তারাও এই গানগুলো শুনে, তারা এই জিনিসগুলোকে শুনে কোনোভাবে নিজেদের রিলেট করতে পারছে, কোনোভাবে নিজেদেরকে হ্যাপি রাখতে পারছে। তো সেটা ইউনাইটেড নেশনস এর তরফ থেকে তারা করছে এবং সেটা খুবই ইম্পর্টেন্ট বলে আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে, যে আমাদের ভবিষ্যতের প্রজন্ম মানে শিশুদের কোনোভাবে ফিরিয়ে আনা মেইন স্ট্রিমে এই কালচারাল আঙ্গিকের মাধ্যম দিয়ে। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও একটি ছন্দ এবং সুরের ব্যবহার হচ্ছে। সো মনোযোগ ও শান্তি আনতে এই গান বা এই মিউজিকের ব্যবহার হচ্ছে। বাট বিজ্ঞান ও আত্মা মানে দুই দিক থেকেই প্রমাণিত হচ্ছে, কিন্তু আত্মাকে ছোঁয় না, মানে সেটিকে গড়ে তুলতেও সাহায্য করে। মানে এখানে শুধুমাত্র হিলিং এর কথা হচ্ছে না, মানে এখানে এটাও ঠিক, মানে একটা ভালো মিউজিক, একটা ভালো কালচার, একটা ভালো টিউনের সাথে যদি আমরা কোনোভাবে নিজেদের অ্যাসোসিয়েট বা ভাইভ ইন করতে পারি, তাহলে তাহলে আমাদের একটা পরিস্থিতি বা আমাদের একটা আত্মা মানে আমাদের একটা ছন্দ তৈরি হয়, একটা আত্মাকে ছোঁয়া যায় এবং সেটাকে নতুনভাবে তৈরিও করা যায়। সেলফ ডেভেলপমেন্ট, সেলফ হিলিং, এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। মানে অলসো মানে এইসবের সাথে সাথে আরো কিছু জিনিস মানে জাস্ট বলতেই হয়, যেটা হচ্ছে লার্নিং এবং আনলার্নিং থিংস। যেটা আমরা কোনো কিছু শিখলাম এবং তার মানে এটা নয় যে সেই শিক্ষাটা বা সেই বোধটা আমাদের আজন্মকালের জন্য ওটাই ঠিক। হয়তো সামাজিক পরিকাঠামো বা সেই গঠনমূলক মানে চিন্তা ভাবনা আমাকে সেই জায়গায় নিয়ে যাচ্ছে, যেই জন্য আমাকে সেই সমাজের সামাজিক বন্ধনে থাকতে হচ্ছে। বাট আমরা যদি এই জায়গা থেকে মানসিক চিন্তাধারা উন্মোচনের কথা বলি, সেখান থেকে যদি একটা ব্রেক ফ্রি হতে চাই, ইন দ্যাট মোমেন্ট আমরা কিন্তু অবভিয়াসলি আমাদের ভেতরে আমাদের রুট কালচারটাকে বোঝাটা খুব দরকার, যে ফ্রম হোয়ার উই আর, আমরা কারা, কোথা থেকে এসছি, এই সবকিছুর মধ্যেই কিন্তু মানে এই সঙ্গীত এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। মানে যেটা কখনোই মানে আত্মাকে ছোঁয় না বা সেটা নতুনভাবে কোনোভাবে সেলফ ডেভেলপমেন্টে সাহায্য করে না, সেটা অবভিয়াসলি মানে আমাদের সবার জন্যই খুব ডেট্রিমেন্টাল, মানে একটা সমাজের জন্য খুব ডেট্রিমেন্টাল মানসিকভাবে এবং অবভিয়াসলি ইনফ্রাস্ট্রাকচার এবং সব দিক থেকেই মানে খুবই খারাপ। তো এবার মানে আসি মানে কালচার, মানে মিউজিক তো হলো একটা পার্ট, মানে ওটা একটা স্ট্রিং, মানে একটা গিটারের স্ট্রিং এর মতন মিউজিক একটা স্ট্রিং। তো এবার আসি জাস্ট মানে একটা নতুন ইয়েতে, মানে যেটা অন্য টপিক, যেটা হচ্ছে আমাদের সংস্কৃতি কালচার। কারণ সঙ্গীত এবং সংস্কৃতি একে অপরের পরিপূরক। সঙ্গীত মানে একটি জাতির গল্প, যা প্রকাশ পায় উৎসব, নৃত্য, খাবার, পোশাক, ভাষা, শিল্পকলা, আরো নানান কিছুর মাধ্যম দিয়ে। তো এইগুলোই যৌথ স্মৃতি ও মানসিক শক্তিকে গড়ে তুলতে সাহায্য করে। একটি সম্প্রদায় যখন কোনো উৎসব করে, মানে নাচে গায় বা কোনো বিনোদন মানে
করছে, বা তারা কিন্তু শুধু বিনোদনের জন্য করছে না, মানে এটাও একটা বোঝার মতন বিষয় যে তারা তাদের ঐতিহ্যকে নিজের পরিচায়ক হিসাবে পুনরুজ্জীবিত করছে। যেমন আমাদের দুর্গাপূজা, হ্যাঁ, একটা উৎসব, একটা ফেস্টিভ্যাল। তো দুর্গাপুজোটাকে আমরা শুধুমাত্র যে একটা পুজো বা একটা পার্বণ হিসেবে আমরা উদযাপন করছি তা কিন্তু নয়। আমাদের দুর্গাপুজো আসছে আসছে ভেবেই যে একটা মানসিক একটা যে শান্তি বা একটা খুশি পাই, এবং সেই যে ডোপামিনটা, মানে সেটা তো আর অন্য কিছু দিয়ে পাওয়া যায় না। মানে সকালবেলা বীরেন্দ্র কিশোর ভদ্রর যে ওই স্পিচটা দিয়ে আমাদের শুরু হয় মহালয়াটা, দিয়ে ওই পুরো গোটা 15 দিন আমাদের যা সুন্দর দিন যাপন চলে, তো সেটা তো একটা মানে অবিচ্ছেদ্য পার্ট হয়ে গেছে আমাদের। তো সেই জায়গায় দাঁড়িয়ে মানে কালচারকে আমরা কখনোই এই দিক থেকে বাদ দিতে পারবো না। মানে দুর্গাপুজোর মধ্যে কোনো কোনো মানে কোনো গান নেই, কোনো নাচ নেই, সবই আছে, বিকজ দুর্গাপুজো একটা কালচার। এরকম ডিফারেন্ট ডিফারেন্ট কালচার ডিফারেন্ট ডিফারেন্ট জোনে মানে আমাদের সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে। তো সেইগুলোকে আমরা আমি বলবো যে আমরা তো বেশ কিছু জায়গায়, আমাদের অনেক জায়গায় বেড়াতে যাই, অনেক জায়গায় ঘুরতে যাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি এই ধরনের কিছু ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ সাইটগুলোতেও যদি আমরা যাই, তাহলে আমরা আরো বেশি সমৃদ্ধ হতে পারবো এই সমস্ত কালচার গুলোর সাথে। এবং এইগুলো শুধু যৌথ স্মৃতি তৈরি করবে তা নয়, মানে মানসিক শক্তিকেও গড়ে তুলতে সাহায্য করবে। তো মানে নিজেদের ঐতিহ্যকে পুনরুজ্জীবিত করছে বিভিন্ন রকম, মানে এর মিডিয়াম অনেক হতে পারে। হ্যাঁ, মানে এর মিডিয়াম গান, মানে যেগুলো আমি বললাম, মানে কালচারের মিডিয়াম যা যা হতে পারে, মানে গান হতে পারে, তার পোশাক হতে পারে, খাবার হতে পারে। অলসো নতুন মিডিয়াম খুব দারুণভাবে কাজে লাগিয়েছে, যেটা হচ্ছে সিনেমা। মানে আমরা যদি এখন লক্ষ্য করে দেখি ইদানিং কালে, মানে কান্টারা একটা মানে মানে লো বাজেট ফিল্ম, সেটা কোন জায়গা থেকে কি জায়গায় নিয়ে গেল, বাট সেটা শুধুমাত্র নিজেদের ঐতিহ্য এবং কালচার এবং লোকাল মানে হার্ড কোর মিউজিকটাকে মাথায় রেখেই। মানে আমরা যদি ওই খুব মন দিয়ে তাদের মিউজিক কম্পোজিশনটাকে ফলো করে দেখি, সেখানে কোনো জায়গায় ওরা কোনো রকম ওয়েস্টার্নাইজ মিউজিক কোনোভাবে মানে ইনফ্লুয়েন্সড হতে দেয়নি অথেন্টিক কালচারটাকে। সো উইদাউট ট্যাম্পারিং দ্য বেসিক লাইন অফ কালচার, দে আর ক্রিয়েটিং দেয়ার ওন ন্যারেটিভ টু টেল দ্য স্টোরি। সো দিস ইজ দ্য বেসিক থিং। তো মানে একটি সম্প্রদায় মানে একটি সম্প্রদায় শুধু বিনোদনের জন্য করছে তা নয়। মানে তামিলনাড়ুতেও এরকম একটা আছে থেরুকুথু বলে, মানে সেখানে সেই সেই মানে জাস্ট এক্সাম্পল দিচ্ছি, শ্রীলঙ্কাতে কার্ডিয়া নৃত্য আছে, বাংলায় তো আমাদের ছৌ আছে, বাউল সঙ্গীত আছে। এগুলো শুধুমাত্র শিল্প নয়, এগুলো হচ্ছে কমিউনিকেশন, এগুলো হচ্ছে কথোপকথন, মানে দেহ ও আত্মার সংলাপ, যেটা আমাদের মানসিক ওয়েলবিইং এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, মানে খুবই দরকার। মানে আমরা চলছি একটা দৈনন্দিন একটা পথে, একটা নির্দিষ্ট পথে, একটা রোজগার করতে হবে, চাকরি করতে হবে, পড়াশোনা করতে হবে, ভালো নাম্বার পেতে হবে। এটা একটা পথ, এটা একটা জাস্ট মার্ক, সোসাইটাল মার্ক, যেগুলো আমরা মানতে হবে, কিছু করার নেই। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যখন আমাদের দেহ এবং আত্মার সাথে কমিউনিকেশন হবে, তখন শিল্পী ও দর্শকের সংযোগও তার সাথে তৈরি হবে। ব্যক্তিগত মানে অনুভূতি এবং সমষ্টিগত চেতনার একটা মিলন হবে। মানে এখানে এটা একটা কমিউনিটি নিয়ে কথা হচ্ছে। এখানে আমি ভালো আছি, সেটার থেকে বড় কথা যে আমার ভালো থাকার মাধ্যমে সেটাকে মিডিয়াম করে আরো একটা গোষ্ঠী, আরো একটা সমষ্টিগতভাবে তার বেসিক উন্নয়ন হচ্ছে। তো দিস ইজ দ্য বেসিক থিং। মানে এটাই হচ্ছে কালচারের মূল লক্ষ্য হওয়া উচিত বলে আমার মনে হয়। মানে বিভিন্ন দেশের, আমাদের দেশের মানে নানা ভাষা নানা মতের দেশ, তো এবার সেখানে নানান রকম কালচার আছে। তো তার মধ্যে যে সংলাপ, তার মধ্যে যে কমিউনিকেশন গুলো হয়, এই কমিউনিকেশন গুলো মূলত আমাদেরকে হেল্প করে যে আমরা কি ফেলে আসছি, আমরা কি ধরে আছি, সেই জিনিসটার মধ্যে নিজেদেরকে জাস্ট একসাথে যোগাযোগ করার, একসাথে কমিউনিকেশন করার। মানে আমরা কি চাইছি, আমরা কি পাচ্ছি না, তার মধ্যে কমিউনিকেশন ক্রিয়েট করার। দ্যাটস ইট। মানে এই শিল্পকে আমরা একটা টুল হিসেবে কাজে লাগাতে পারি টু ক্রিয়েট প্রপার নিখাত কোনো নির্ভেজাল কমিউনিকেশনের জন্য। সেই জায়গায় যুদ্ধ বা প্রাকৃতিক বিপর্যয়ের পরে মানুষ আবার নাচে, আবার গান করে, তখন সেটা কেবল বিনোদন তো নয়, সেটা তো জাস্ট প্রথম ধাপ নিরাময়ের। মানে এটাই তো পরিষ্কার, মানে সেটা তো আমাদের হিলিং এর ফার্স্ট শুরু, মানে ওটা থেকে তো আমরা হিলিং স্টার্ট করছি।
মানে আমরা এরপরে তাই বলা যায় যে মানে সংস্কৃতি শুধু ঐতিহ্য নয়, একটা চলমান নিরাময়, মানে একটা কন্টিনিউয়াস হিলিং, মানে একটা যেটা চলতে থাকছে আমাদের মধ্যে, আমাদের সাথে যুক্ত হয়ে রয়েছে। তো যেরকম রুগান্ডায় গণহত্যার পর স্থানীয় কিছু শিল্পীরা ড্রাম সার্কেল তৈরি করেছিলেন, সেখানে একসঙ্গে ঢোল বাজিয়ে মানুষ আবার একে অপরের উপর বিশ্বাস ফিরিয়ে এনেছিল। মানে এগুলো ঘটনা, মানে আজ থেকে মানে বেশ কয়েক বছর আগে 2011 সালে জাপানের সুনামির পর বেঁচে যাওয়া কিছু মানুষজন তারা লোকগান এবং নাটকের মাধ্যম দিয়ে তাদের শোক প্রকাশ করেছিল, যেটা CNN IBN বহুবার দেখানো হয়েছে। তো সেই অনুষ্ঠানগুলিও জীবনবোধ ফিরিয়ে এনেছিল মানুষগুলোর প্রতি, মানে মানুষগুলোর জীবনের প্রতি। ইভেন শ্রীলঙ্কায় দীর্ঘ সংঘর্ষের পর, মানে ওখানে ইন্টারনাল কলিশন প্রচন্ড বেশি, তো সেখানে দীর্ঘ সংঘর্ষের পর একটা স্টেবিলিটির জায়গায় এখন আছে। তো একটা ঐতিহ্যবাহী ওখানে বেরা নাচ বলে এক ধরনের নাচ হয়, তারা সেখানে ড্রাম ব্যবহার করেছিল ওই সময়, দিয়ে একটা শান্তি প্রতিষ্ঠার হাতিয়ার হিসেবে তারা ইউজ করেছিল। ইউথরা, যারা কিনা যুবক, যারা কিনা পড়াশোনা করছিল, যারা কিনা শিক্ষা অর্জন করছিল সেই সময়, তো এই সমস্ত মানে এইগুলো হচ্ছে জাস্ট বিভিন্ন রকম আর্ট ফর্মের নাম বললাম, এই আর্ট ফর্মস গুলোর নাম, বাট দেশ আলাদা, এদের লক্ষ্য আলাদা, কিন্তু এদের যে এরা যে মোটিভে কাজ করছে সেটা কিন্তু এক, সেটা হচ্ছে যে সবাইকে একত্রিত করা, সবাইকে মানসিকভাবে সুস্থ রাখা, এবং একসাথে গান ভিন্ন হতে পারে, একসাথে একটা কালচার ফলো করে মানুষগুলোকে একসাথে এনে একটা পরিচয় সৃষ্টি, নিজেকে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া। তো এই হচ্ছে হিসাব, মানে নিজের যদি জাতিটাকে যদি সারভাইভ করাতে হয়, সেই জাতির একটা বেসিক কালচার বা সংস্কৃতি থাকাটা বাঞ্ছনীয়, থাকতেই হবে। আর ভারতে মানে আমি একটা জাস্ট ভারতের এক্সাম্পল একটাও দিলাম না, মানে তাই উড়িষ্যার আদিবাসী শিল্প গোষ্ঠী থেকে শুরু করে কেরালা সঙ্গীত থেরাপি কর্মশালাও এখন হচ্ছে। মানে আমরা এখন যেটা নিয়ে আলোচনা করছি সেটা কেরালাতে এটা মানে মিউজিক্যাল থেরাপি ওখানে রীতিমতন পয়সা দিয়ে লোকজন করতে যায়। এবং তার একটাই সত্য, মানে যেখানে রাজনীতি বিভাজন জানে সেখানে শিল্প নিরাময় আনে। মানে পলিটিক্স ডিভাইডস অ্যান্ড মিউজিক অ্যান্ড কালচার, লাইক মানে আমরা যত বেশি নেগেটিভিটির দিকে যাব তত আমাদের মানসিকতা এবং আমাদের সমাজ নেগেটিভিটির দিকে চলে যাবে। যত আমরা পজিটিভিটির দিকে ভাববো, মিউজিক, কালচার, নাচ, গান এই জিনিসটাকে টুল হিসেবে ইউজ করে, এগুলো সব আমাদের টুল, বেঁচে থাকার গান, যেটা আমরা গান আছে, তো সেটাই মানে সেগুলোকেই মানে এগুলোই তো এই জন্যই তো তৈরি কথাগুলো। তো তো এইভাবেই আমরা এগুলোকে ব্যবহার করি সবসময়। হিলিং কখনো কেওয়াসের মধ্যে সম্ভব নয়, হ্যাঁ, মানে এটাও বুঝতে হবে। মানে আমি একটা কোনো মানে আমি বলছি না মানে সব রকম গান, সব রকম ডান্স ফর্ম, সব রকম কালচারাল অ্যাট্রিবিউটস ইজ রেসপেক্টেবল। আমি যদি আজকে এমন মানুষের কিছু সমস্যা, মানুষের কিছু জায়গায় এরকম পরিস্থিতি আসে যখন সে মানুষটা প্রচন্ড ডিপ্রেসড হতে পারে, সে মানুষটার হয়তো খুব লাউড মিউজিক্যাল প্লেসেস বা কোনো কনসার্টে গিয়ে বা কোনো এরকম কোনো জায়গায় গিয়ে সে আনন্দ পাচ্ছে, সে ওখানে গিয়ে লাউড মিউজিকটাকে এনজয় করতে পারছে। তো এবার এটাও ঠিক, সবসময় ওই লাউড মিউজিক বা লাউড কোলাহলের মধ্যে যে সবসময় নিরাময় হয় এমন কোনো মানে নেই। কারোর হয় না, এটাও হতে পারে। কারোর একটু শান্তি প্রয়োজন, সেটাও হতে পারে। তো সেই সময় সেটাও আমরা কিন্তু এর মধ্যেই, তার সেই সমস্যার সমাধানও এর মধ্যেই আছে। যেমন কখনো এই হিলিংটা নিস্তব্ধতার মধ্যেও ঘটে, মানে দুই সুরের মাঝখানে যখন, বা কোনো ডান্স ফর্ম বা কোনো নৃত্যের মাঝখানে, নাচের মাঝে যখন একটা নীরব মুহূর্ত আসে, মানে দুটো নোট যখন একসাথে কানেক্ট করে, একটি রাগ শোনার পর যে শান্তি আসে, মানে রাগের আলাপ ভার্সনে যে শান্তিটা আসে, বা কোনো গভীর ক্লাসিক্যাল নৃত্য দেখার পর তার যে ফেজেস, তার মধ্যে যে নীরবতা আসে, তা শূন্যতা নয়, এ আসলে একাত্মতা, মানে এটা নিজের সাথে নিজের কথা বলা এবং সেই স্পেসটা নিজেকে দেওয়া। তো সেই জিনিসটা আমরা সেই সমাধানটা পাই। মানে সঙ্গীত আমাদের শেখায় শুনতে, কিন্তু শুধু শব্দ নয়, নিজের ভেতরের কথাও। আমরা কেন একটা গানকে রিলেট করতে পারি, আমরা কেন বলি যে এই গানটা আমার দুঃখের গান, এই গানটা আমার পছন্দের গান, তার কারণ সেই সঙ্গীতে উচ্চারিত ভাষা, কথা
বা তার যাবতীয় কিছু, সেটা আমার ভেতরের কোনো ইমোশনসকে ট্রিগার করছে বা আমার ভেতরের কোনো ইমোশনসকে সে কোনোভাবে ইন্ধন যোগাচ্ছে। তো শুধুমাত্র সেই কারণেই মানে সঙ্গীত শুধুমাত্র যে আমাদের শুধু শব্দ হিসেবে আসে, সেটা কথা শুনতে শেখায়, তা মানে শুধু যে কথাটা আমার কানে আসছে তা নয়, আমাদের ভেতর থেকে কি কথাটা বেরোচ্ছে। আমার সাথে আমার কথা বলার সময় তো এখন আর নেই, তো এত মানে কঠিন জীবনে, ব্যস্ততাময় জীবনে, তো মিউজিকের সময় যখন যে কথোপকথন চলে, গানের কথা যে আমার কানে আসে, সেই কথা এবং আমার ভেতরের যে আত্মোপলব্ধি, তার সাথেও একটা কথোপকথন কমিউনিকেশন চলতে থাকে অবিরত। তো সেটা একটা ইম্পর্টেন্ট, সেটাও খুব দরকার মানসিক শ্রীবৃদ্ধির জন্য। সংস্কৃতি আমাদের বেসিক্যালি শেখায় যুক্ত হতে, শুধু অন্যদের সঙ্গে নয়, মানে নিজের অর্থ, নিজের অস্তিত্বের সাথেও। মানে আর নিরাময় ঘটে মানে যে কোনো কিছুরই, মানে যে কোনো হিলিং ঘটে যখন যখন শোনা এবং সংযোগ একত্র হয়। যে কোনো কমিউনিকেশনে কেউ একা বলে যাচ্ছে, মানে যেমন আমি এখন একাই বলে যাচ্ছি, আর কেউ বলছে না, হ্যাঁ কিছুই হচ্ছে না, তো এরকম একতরফা কখনো কমিউনিকেশন বা একতরফা হিলিং পসিবল নয়। তো অলওয়েজ একটা কমিউনিকেশন প্রয়োজন। তো কালচার বা মিউজিক বা ডান্স বা যে কোনো আর্ট ফর্ম আমাদেরকে হেল্প করে এই কমিউনিকেশন গুলো করতে। অনেকে হতে পারে যারা ইন্ট্রোভার্ট, যারা কম কথা বলে, কথা বলতে পারেন না, নিজের অভিব্যক্তি কমপ্লিটলি বলে উঠতে পারছেন না উনি কি চাইছেন। তো সেই ক্ষেত্রে একটা গান মানে সেটাই তার জন্য একটা বড় কমিউনিকেশনের পার্ট হয়ে দাঁড়াতে পারে, হতেই পারে। মানে সে কেউ যদি এখন মানে কোনো একটা পার্টিকুলার গানের ভাষার মাধ্যম দিয়ে তার মনের কথা বোঝাতে চায়, দ্যাট ইজ অলসো ওকে, এবং সেটাই দরকার। বিকজ মানুষের মেইন মানসিক সমস্যাটাই এটা, যে মানুষ কথা বলতে চেয়ে পারে না, হয় সে বলার লোক পায় না, না হলে সে নিজের থেকে নিজের পুরো ডিসকানেকশনে আছে, মানে পুরো পুরো একদম কানেকশনলেস, মানে তার কোনো অসুবিধাই হচ্ছে রীতিমতন, কোনোভাবে নিজেকে খুঁজে পাচ্ছে না কোনো একটা পার্টিকুলার অবস্থায় এসে। সে রাতের পর রাত ঘুম হচ্ছে না, মানে এটাই তো সমস্যা। মানে রাতে জাস্ট আমরা জেগেই আছি জেগেই আছি জেগেই আছি, কিছুই করার নেই। হ্যাঁ, তো এটা কখন হয়? যখন মানুষ নিজেকে হারিয়ে ফেলে কোন একটা পার্টিকুলার সিচুয়েশন। সে যে কোনো সিচুয়েশনই হতে পারে, সে নিজেকে হারিয়ে ফেলেছে, তার মধ্যে কোনো ঘুম নেই, তার মধ্যে কোনো শান্তি নেই, তার মধ্যে কিছু নেই। তো সেই ক্ষেত্রে কি হয়, মানে সেই ক্ষেত্রে যদি আমরা কোনো কালচারাল অ্যাসপেক্টের সাহায্য নিই, যদি আমরা কোনো গান শুনি, বা আমরা যদি কোনো কোনো যদি ডান্স ফর্মের উপর আমরা যদি যোগ করি, বা আমরা যদি কোনো খাবারও খাই, কোনো বিদেশি খাবার যদি ট্রাই করে খাই, সেখান থেকেও তো যথেষ্ট, মানে আমার নিজের জন্য সেটা খাবারটা ভীষণ ইম্পর্টেন্ট। মানে আমি তো ওটাই আমাকে মারাত্মকভাবে হিল করে। নানান রকম কুইজিন আমি ট্রাই করি। তো সেই ক্ষেত্রে এটা একটা ব্যাপার, মানে এটা একটা খুবই মানে এঙ্গেজিং একটা মুহূর্ত, যেখানে আমরা নিজের সাথে নিজে কথা বলতে পারবো, নিজেরটা নিজে বুঝতে পারবো। কিন্তু এইসবের মধ্যে একটি কঠিন সত্যও আছে, যেটা স্বীকার করতে হবে। মানে মানে এই যে মডার্নাইজেশন এবং তার সাথে গ্লোবালাইজেশন, এই সমস্ত কারণে প্রাচীন শিল্প আর সব হারিয়ে যাচ্ছে। মানে আমাদের যদি বাউল গান, আমাদের বাউল ফকির, মানে বাংলায় যে ফকিরি কালচারটাও ছিল বা আছে, এক্সিস্ট করে, সেটা আমরা অনেকেই জানি না। তো আমাদেরকে সেটাকেও মানে জানতে হবে, সেখান থেকেও বুঝতে হবে। বিকজ আমাদের দেহতত্ত্ব, মানে আমাদের, আমি এখন যে বললাম যে কমিউনিকেশন উইথ আস, মানে আমার সাথে আমার কমিউনিকেশন, কমিউনিকেশন উইথ আদার্স, মানে আমার সাথে অন্য কারোর কমিউনিকেশন। তো এই জায়গাগুলোতে কি হয়, মানে মানুষ মানে এটা তো গেল একটা, এটা আউটার পার্ট। তো আমি যদি এবার আরো ভেতরে ঢোকার চেষ্টা করি, সেটা হচ্ছে যেমন আমাদের আমাদের বাউল তত্ত্বে, বা আমাদের আমাদের যে বাংলা ফকিরি আছে, বা আমাদের যে মানে বৈষ্ণবদের যে পদাবলী, বা তার যে গান, মানে তার যে কালচার, বা সেই ধরনের জিনিসগুলো, সেগুলো আমাদের হেল্প করে আরো বেশি সমৃদ্ধ করতে। যেই কালচারটা আমাদেরকে দেহতত্ত্ব শেখায়, যে কালচারটা আমাদের প্রকৃতি তত্ত্ব শেখায়। এবার এই জিনিসগুলো কি? হ্যাঁ, এটা দেহতত্ত্ব মানে নিজের শরীরকে বোঝা জানা, সেটা বিভিন্নভাবে তার উপাদান রয়েছে, তার পদ রয়েছে, সেগুলোকে এক্সপ্লোর করা যেতে পারে। প্রকৃতি তত্ত্ব মানে আজকে আমরা একটা একটা বাড়ি বানাতে গেলে, একটা ফ্ল্যাট বানাতে গেলে আমরা খুব ইজিলি একটা জঙ্গল কেটে নষ্ট করে ফেলতে পারি। আমরা বম্বেতেই দেখলাম মেট্রো লাইন বা মনোরেলের লাইন বানাতে গিয়ে
বেশ কয়েক লাখ ম্যানগ্রোভ কাটা পড়লো এবং তার কোনো কম্পেনসেশন নেই। তো এবার প্রকৃতি তত্ত্ব মানে হচ্ছে যেমন মানে এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট। মানে আমরা যদি এই কোরগুলো ভুলে যাচ্ছি বলেই আমাদের মধ্যে এই অ্যাগ্রেসিভ নেচারটা জন্ম নিচ্ছে, আমরা আরো অসহিষ্ণু হয়ে পড়ছি এবং আমাদের মেন্টাল পিস নষ্ট হচ্ছে। আমরা অসহিষ্ণু তো আর এমনি এমনি মানে আমাদের মেন্টাল পিস নষ্ট হচ্ছে বলেই আমরা অসহিষ্ণু হয়ে পড়ছি। তো এই জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, মানে এইগুলোকে আমাদেরকে একটু দেখতে হবে, মানে আমরা কিভাবে মানে এই জিনিসগুলোকে ওভারকাম করতে পারি, মানে প্রাচীন শিল্পগুলোকে তুলে আনতে পারি এবং তাদের ব্যুৎপত্তিগত অর্থ বুঝে উপভোগ করতে পারি, সেটা খুব দরকার। ভাষা বিলুপ্ত হয়ে যাচ্ছে, বাদ্যযন্ত্র ভুলে যাওয়া হচ্ছে, আর আচারগুলো মানে বিভিন্ন রকম রিচুয়াল, মানে আমাদের মানে একদম ছোট থেকে মানে অন্নপ্রাশন থেকে শুরু করে মানে জন্মদিন, তারপরে বিয়ে পৈতে, এই ধরনের নানান রকম রিচুয়াল আমাদের বাঙালিদের মধ্যে ছিল। বাট সেই রিচুয়াল গুলো অর্ধেকের বেশি এখন আর মানা হয় না, তো সেইগুলো আমরা হারিয়ে যাচ্ছি। বাট সেটাও আমাদের কালচারের পার্ট, সেগুলোকেও ধরে রাখতে হবে, মানে সেগুলোকেও ধরে রাখাটা আমাদের দরকার। এবার মানে এবার এগুলো হচ্ছে কেন, তার কারণটা হচ্ছে, মোদ্দা কথা হচ্ছে আমাদের কাছে সময় নেই। হ্যাঁ, মানে যেমন জাস্ট একটা নর্মাল এক্সাম্পল, বনবিবির পালা, এটা মূলত আগে যেটা অরিজিনাল বনবিবির পালা, সেটা একটা সাড়ে 3-4 ঘন্টার একটা বড় পালা ছিল। তো এই পালাটা এখন ছোট হয়ে হয়ে 15-20 মিনিটের একটা পালা হয়েছে। হোয়াট ডাজ ইট মিন? ইট মিনস কি, লাইক উই আর মিসিং সামথিং, লাইক উই আর মিসিং আ স্প্যান অফ স্টোরি। আমরা যেটা শুনছি সেটা বুলেট পয়েন্টস শুনছি, আমরা যেটা শুনছি, আমরা যেটা দেখছি সেটা জাস্ট আ বুলেট পয়েন্ট, নাথিং মোর নাথিং এলস। সো মানে এটা কেন হলো? বিকজ যারা ওখানে যাচ্ছে, যারা সুন্দরবনে যাচ্ছে বেড়াতে, তারা পর্যটনের জন্য যাচ্ছে, তারা ওখানে বিনোদনের জন্য যাচ্ছে, তারা সেখানে আনন্দ ফুর্তি করতে যাচ্ছে। বনবিবির পালা 3 ঘন্টা দেখা তাদের কোনো কোনো ইচ্ছাই নেই, কোনো মুডই নেই, কেন যাবে, কেনই বা করবে? তো ইন দ্যাট কেস তারা দেখছে না, তারা পালার স্প্যানটাকে ছোট করে আনছে, যার ফলে এখনকার যারা আর্টিসান, তারা আর পুরনো গোটা পালাটার সম্বন্ধে কিছু জানেই না, তারা বুঝতেই পারছেন না যে গোটা পালাটায় কি ছিল। এখনকার যারা যারা পুরো আর্ট ফর্মের একটা বড় পার্ট, একটা বড় জিনিস, সেটা মিসিং, সেটা নেই, সেটা কেউ জানেই না। মানে সুন্দরবনেও যে কোনো এক সময় পটচিত্র ছিল, যেখান থেকে সুন্দরবনের একটা ফোকলোর উঠে আসতো, সেটাও কেউ জানে না, সেটাও বোঝার বাইরে। তো সেই মানে এই ধরনের কাজগুলি আর কি আমরা করি মূলত, মানে সুন্দরবনের পটচিত্র আমরাই পুনরুদ্ধার করেছি বিগত বেশ কয়েক বছর ধরে। দিয়ে তারপরে বনবিবির পালাটা নিয়ে এখন কাজ চলছে ইউনেস্কোর সাথে। তো দিস আর দ্য বেসিক ফ্যাক্টস, যেগুলো আমরা এখন এগুলোর উপর খুব মানে আমরা কনসেন্ট্রেট করার চেষ্টা করছি। বেশ কিছু এরকম আছে, যেরকম চদর বদর বাংলায় একটা আমাদের আর্ট ফর্ম, যেখানে আমরা অনেকগুলো ইনস্ট্রুমেন্ট একসময় ট্রাইবালরা ইউজ করতো, তো সেই ইনস্ট্রুমেন্টগুলো এখনকার ট্রাইবাল যারা কমিউনিটি রয়েছে তারা সেইগুলোকে আর ব্যবহার করতেই জানে না। তার থেকে কি সাউন্ড আসতে পারতো বা কি অভিজ্ঞতা আমরা পেতে পারতাম, সেটা পুরো কমপ্লিটলি এখন এই বাজারে দাঁড়িয়ে মিসিং। তো সেই সমস্ত ক্ষেত্রে আমরা এই যেগুলোকে পুনরুদ্ধার করতে পারি, মানে এগুলোকে আমরা আবার নতুন করে আমরা চেষ্টা করছি সেগুলোকে ফিরিয়ে আনার, মানে আমার যে সংস্থা সে চেষ্টা করছে ফিরিয়ে আনার। তো মানে একটা গান হারালে যে একটা গল্প হারিয়ে যায়, মানে সেটা এক সময় আমরা বুঝতাম না। হ্যাঁ, মানে বুঝতাম না, মানে আমরা মানে আর এখান থেকে আরো অনেক মানে ডাইভার্সন বা বিতর্ক উঠে আসতে পারে। যেরকম এক সময় মানে 90s যারা বড় হয়েছে বা লেট 80s যারা বড় হয়েছে, তারা এক সময়, আমি জানি মানে অনেকেই হয়তো আনুমানিকের গান পছন্দ করবে না বা করেন না, বা অনেকেই করতেন, বাট পরবর্তীকালে বোঝা গেল যে সেই গানের ম্যাক্সিমামটাই 70s বা 60s ইউরোপিয়ানের কোনো টিউন থেকে নেওয়া, বা পুরো গানটাই পুরো তুলে নেওয়া, এই ধরনের। তো এর মানে এটা নয় যে সে অনুপ্রাণিত হচ্ছে বা সেটাকে সে কপি করছে, বাট সেটা ঠিক আছে, সেখানে কোনো আপত্তি নেই। বাট সেই গানটার সাথে যে গল্পটা ছিল, সেই গল্পটা কিন্তু হারিয়ে গেল এই অনুকরণ বা অনুসরণের মাধ্যমে। এটার কোনো অনুরণন হলো না, এটাই হচ্ছে সমস্যা আমাদের। তো এই জায়গায় দাঁড়িয়ে তো আমরা মানে এইগুলো করছি। তো মানে এটা রবীন্দ্রনাথ ঠাকুরও করেছেন, কিন্তু সেই ক্ষেত্রে ওনার গানে বা ওনার ফিলোসফির মধ্যে সেটা কখনোই পুরনো গানের যে আত্মাটা যেখান থেকে উনি অনুপ্রাণিত হয়েছেন সেটাকে উনি মোছেননি।
তো একটা যুদ্ধে গেছেন, তার বাবা মারা গেছেন, এবার সেই বাচ্চাটাকে গান শোনানো হচ্ছে, সেই গানের টিউনটা নিয়ে আমি যদি একটা প্রেম সঙ্গীত বানাই, তো সেটা তো কোনোদিনই মানে মানে মেন্টাল হিলিং এর সাহায্য করবে না, মানে সেটা একটা ব্যাট্রিপি দেবে, মানে এখনকার ভাষায় যেটা বলে আর কি। তো সেটা সেই অর্থে তো সেটা একটা মানে ভাষা গল্প হারিয়ে যায়। একটি সংস্কৃতি মুছে গেলে এক ধরনের মানসিক নিরাময়ের ভাষাও হারিয়ে যায়, মানে একটা কালচার যদি উঠে যায়, কালকে যদি দুর্গাপুজো বন্ধ হয়ে যায়, তাহলে তো আমরা প্রত্যেকে অসুস্থ হয়ে পড়বো বলে আমার মনে হয় অন্তত। মানে আর কিছু হোক না হোক, মানে একটা কালী পুজো বন্ধ হয়ে যায়, তাহলে তো আমরা অসুস্থ হয়ে পড়বো, মানে এটা তো আমার অন্তত মনে হয়। তো সেই জায়গায় মানে সঙ্গীত, সংস্কৃতি, এই সমস্ত মাধ্যমে নিরাময় শুধু থেরাপি নয়, মানে এই দিয়ে শুধু থেরাপির জন্য এই আলোচনা হচ্ছে বা এই শুধু মানসিক, এটা একটা সমষ্টিগত উন্নয়নের জন্য আলোচনাটা হচ্ছে, মানে এটা সংরক্ষণ এবং সুরক্ষার কাজটাও ইম্পর্টেন্ট। আমাদের একটা এমন জায়গা তৈরি করতে হবে, মানে যেখানে স্থানীয় শিল্পীরা সম্মান পাবেন, মানে তাদেরকে বাধ্য করা হবে না যে আমাদের এই পার্টি আছে বেরিয়ে যেতে হবে, এক্ষুনি সময় আছে বেরিয়ে যেতে হবে, অমুক জায়গায় যেতে হবে, আপনারা তাড়াতাড়ি করুন। এটা আমরা সর্বত্র শুনি, যারা আমরা প্রোগ্রাম অর্গানাইজ করি, যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু অর্গানাইজ করে থাকি, তারা এইটা সব সময়, মানে এখানে আপনারাও যারা আছেন, যারা অর্গানাইজ করেন নানান রকম প্রোগ্রাম, শেষের দিকে হয় কারোর বক্তৃতা কাটশট হয়ে যায়, মানে কারোর ডান্স পারফরমেন্সের ছোট করে আনুন, কারোর গানের কোনো দুটো গান বাদ হয়ে গেল, সে ভেবে এসেছিল ওটা লাস্টে গাইবে, ওটাই তার ছিল মানে অ্যাকচুয়াল ক্লিক, সেটা সে গাইতেই পারলো না। তো হয়, মানে এগুলো তো মানে চলে। তো মানে মানে এবার আমাদের মানে সেই জায়গাটা তৈরি করতে হবে যেখানে স্থানীয় শিল্পীরা সম্মান পাবেন, ঐতিহ্যবাহী সঙ্গীতজ্ঞ তারাই অ্যাকচুয়ালি থেরাপিস্টের কাজ করবে, মানে তারা কালচারাল থেরাপিস্ট হবে হয়তো, তাদের নাম এটাই হওয়া উচিত, তাদেরকে স্বীকৃতি দেওয়া উচিত। মানে থেরাপিস্ট, ক্লিনিক্যাল থেরাপিস্ট আর দে আর ডুইং দেয়ার জব, দ্যাট ইজ ওকে, বাট হু অল আর লাইক যারা কিনা একটু ভেটারেন আর্টিসান, যাদের কাছ থেকে আর হারিয়ে ফেলবো আমরা তাদের। চিস্তিয়া ঘরানার একজন ফকির আছেন মুর্শিদাবাদে, উনি লাস্ট ফকির, উনি ছাড়া আর ওই গান আর কোনোদিনও পাওয়া যাবে না। তো যদি আমরা ওনাকে এনে একটা গানের প্রোগ্রাম করতে পারতাম কলকাতায়, মানে করার প্ল্যান চলছে, যদি করতে পারতাম কলকাতায়, তাহলে কি হতো, মানে ওনার থেকে যে ফিলোসফিটা আমরা পেতাম সেটাও একটা বড় ব্যাপার, সেটার বড় প্রাপ্তি হতো, কলকাতা মানুষকে দিতে পারতাম, সেটার আর্কাইভিং হতো, পরবর্তীকালে শুনতো। মানে মানে এই গানের ভাষা হারিয়ে যাওয়া বা ফিলোসফি হারিয়ে যাওয়া, এই নিয়ে প্রচুর কথা বলার আছে আমার, মানে সেটা অত বলতে থাকলে তো মানে বলতেই থাকবো। মানে যেরকম ওই এই বুলবুলি তুই বলে একটা কোক স্টুডিওতে একটা গান ফেমাস হয়েছে, সে গানটা অ্যাকচুয়ালি নজরুলের মেয়ে মারা গেছিল, তো সেই সূত্রে তাকে একটা মানে দুঃখ সঙ্গীত, ওটা মানে গানের কোথাও কোনো রকম কোনো আনন্দ সঙ্গীত নেই, বাট তার কম্পোজিশনটা এমন ভাবে বানানো হয়েছে এখন মানুষ ওতে নাচছে। তো ব্যাপারটা হচ্ছে মানে এতটাই কন্ট্রাস্ট, মানে মানসিকভাবে আমরা কতটা ডিটাচড হয়ে গেছি গোটা বিষয়টা থেকে, এটা তারই একটা অন্যতম পরিচায়ক। তো মানে যেখানে মানে এবার এই গোটা বিষয়টায় মানে যারা কিনা কালচারাল থেরাপিস্ট হিসেবে স্বীকৃতি পেলেন বা দেওয়া গেল হয়তো, তাদের সাথে তরুণ প্রজন্মের যে সংস্কৃতির ইতিহাস, সেই ইতিহাসটাকে ইতিহাস হিসেবে নয়, মানে জীবন্ত, মানে একটা যেরকম জীবন্ত লাইভ ফসিল বলতে যেটা বোঝায়, সেই হিসেবে মানুষ দেখতে পাবে। সেই দিন গিয়ে এটার একটা প্রপার মর্যাদা পাবে। শিক্ষাক্ষেত্রেও এটা ভীষণ জরুরি। মানে ভাবুন এমন একটা স্কুল যেখানে শিশুরা গান শিখবে শুধুমাত্র মনোসংযোগ ও সহমর্মিতার জন্য, নাম্বারের জন্য নয় বা কোনো সার্টিফিকেট পাওয়ার জন্য নয়। হ্যাঁ, তো সেটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। উৎসবগুলোকে ছুটি হিসেবে দেখাটা খুব ভুল। মানে আমরা কিছু একটা ওনাম ফোনামে ছুটি পেয়ে গেলাম, জামাই ষষ্ঠীতে ছুটি পেয়ে গেলাম, ব্যাস মজা আর কি। মানে উৎসব মানে এটা ছুটি হিসেবে এটাকে আমরা ধরে ফেলেছি, যে কোনো উৎসব মানে ছুটি। মানে সেটা না করে মানে যদি বরং আমরা একে অপরকে বোঝারও একটু চেষ্টা করি এবং শেখার পাঠ হিসেবে যদি আমরা দেখাতে পারি, মানে জামাই ষষ্ঠীর কালচারটা খুব কঠিন একটা কালচার, এবং সেটাকে যদি আমরা সবার বাড়িতে যদি সেরকম প্রপারলি মানা হয়, প্রত্যেকের রিজিয়ন আলাদা, সেটাকে যদি একটা প্রপার মাস আকারে আমরা যদি শোকেস করানোর একটা প্ল্যাটফর্ম পেতে পারতাম, যে কি করে জামাই ষষ্ঠী বিভিন্ন জায়গাতে মানে উদযাপিত হয়,
তাহলেও একটা মানসিক একটা কিউমুলেটিভ হ্যাপিনেস তৈরি হতো। মানে এখন যার যার জামাই তার বাড়িতে সে মজা পাচ্ছে, মানে দ্যাট ইজ ওকে। বাট আমরা যদি সমবেতভাবে জিনিসটাকে ডেভেলপ করতে পারতাম তাহলে জিনিসটা অন্যরকমই হতো। মাস বিয়ে সম্ভব নয়, এবার জামাই ষষ্ঠী তো সম্ভব। তো এবার কারণটা কি? কারণটা দেখুন, মানে সংস্কৃতি, কালচার এই জিনিসটা মিউজিয়ামে রাখার জিনিস নয়, এটাকে বাঁচাতে হবে, বিকশিত করতে হবে এবং সকলকে অন্তর্ভুক্ত করতে হবে। দিস ইজ অ্যান ইনক্লুসিভ অ্যাক্ট। কমিউনিটিকে ইনক্লুসিভ, যদি কমিউনিটি যদি আমরা কমিউনিটি ইনক্লুশনই না হয় তাহলে এই কালচার কোনোদিনও বাঁচবে না এবং এগুলো আস্তে আস্তে করে নষ্টের দিকেই যাবে। সঙ্গীত এবং সংস্কৃতি আমাদের সহাবস্থানে একটি অর্কেস্ট্রায় প্রতিটি যন্ত্র আলাদা আলাদা, কিন্তু ড্রামের সাথে গিটারের কোনো সম্পর্ক নেই, কিন্তু একসাথে যদি বাজে সুর তাল হয়ে তবে সেটা সুরেলা সঙ্গীত আকারে দেখায়, মানে শুনতে ভাল লাগে, উপভোগ্য হয়ে ওঠে। তেমনি আমাদের বৈষয়িক সমাজে প্রতিটি সংস্কৃতি এক একটি সুর, আর একত্রে তারা গড়ে তোলে মানবেদনার সিম্ফনি। মানে আমাদের, মানে আমরা আমরা যে জীবনশৈলী দিয়ে বেঁচে আছি, মানে প্রত্যেকটা কারোর জীবনে দুঃখ, কারোর সুখ, কারোর আনন্দ, সবকিছু তো আমরা আনন্দ 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 করে থাকতে পারবো না। আমাদের মধ্যে সুখও থাকবে, দুঃখও থাকবে, সবকিছু মিলিমিশিয়ে থাকবে। তো এই সবগুলোকে নিয়েই একটা সিম্ফনি ক্রিয়েট করতে হবে, যেটা আমাদের অ্যাকচুয়ালি মানবতার সিম্ফনি, যেটা থাকলে পরে আমাদের দেশে রাগ, দুঃখ, দেশ, মানে এইগুলো কিছুই থাকবে না একটা সময়ের পর। যদি আমরা দ্যাট ইজ ভাই ইউনেস্কো বারবার বলে যে উই প্রমোট মিউজিক ফর পিস। একটা দিনও আছে ওয়ার্ল্ড মিউজিক ডে বলে, যেখানে মানুষের জাস্ট মানসিক জাস্ট পরিসরটাকে ঠিক রাখার জন্য তারা এই দিনটাকে পালন করেন। আমরা যখন একে অপরের গান শুনি, এই হয় না ভাই তুই একটা এই গানটা শুনতো, আমি শুনেছি খুব ভালো লেগেছে, আমরা শুধু গানটা যে ওরকম ভাবে শেয়ার করে দিলাম যে গানটা আমার ভালো লেগেছে তুইও শোন, ইট ডাজেন্ট মিন কি সেই গানটা সে শুনিয়ে তার সাথে আমি জাস্ট গানটাকেই শেয়ার করলাম, আমি ঐতিহ্যও ভাগ করলাম। তখন গড়ে ওঠে একটা সহমর্মিতার সেতু। মানে আমি লোকটার প্রতি কতটা সিম্প্যাথেটিক হব, মানসিকভাবে তার প্রতি কতটা অ্যালাইন্ড হব, আমার গানের ভাষা তার মানসিক অবস্থানকে ছুতে পারলো কিনা অনেকটা ইম্পর্টেন্ট তার জন্য। আমরা যখন মানে শিল্পের মধ্যে, মানে যখন সবটাই একটা আমরা বৈচিত্র্য উদযাপন করতে শিখি, হ্যাঁ আমি কোহেন শুনি না, ওটা খুব ডাল লাগে, ওটা খুব ডিপ্রেসিভ গান, ওইসব গান আমার পছন্দ নয়, আমি রক মিউজিক পছন্দ করি, কোহেন পছন্দ করি না। যদি বাই চান্স আমি নিজেকে একটুখানি ভেঙে কোহেন শুনতে বাধ্য করি, তার যদি ডেপথে আমরা গিয়ে পৌঁছাই, তাহলে বুঝতে পারবো যে সেই মানুষটা কোন পরিস্থিতি দিয়ে যাচ্ছে এবং কেন তার কোহেন ভাল লাগছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, মানে আমাদেরকেও কিছুটা সহমর্মিতার উদযাপনে মিশতে হবে, সহানুভূতির মাধ্যম দিয়ে বিরোধও মেটানো শিখতে হবে। তো আজকের পৃথিবী শুধু তথ্য প্রযুক্তির উন্নয়ন এ দিয়ে নয়, মানে এখন মানে প্রয়োজন হচ্ছে ছন্দ, সুর এবং তার অর্থের, তার মানের প্রয়োজন, মানে এটা খুব প্রয়োজন এই জিনিসটার। এবং মানে এই সবকটাই একই ভাষায় যদি বলতে হয় একটা লাইনে, তাহলে বলতে হবে যে মানুষ হওয়ার আকাঙ্ক্ষা একটা যদি ভাষা থাকে, সেটা হচ্ছে গান, মিউজিক, কালচার, অ্যান্ড দ্যাটস ইট। মানে এটাই, মানে কিছু বছর আগে প্রাকৃতিক বিপর্যয়ের পরে জাস্ট এই আমফানের সময় সুন্দরবনে ছিলাম, সেখানে একটি গ্রামে ছিলাম, সেখানে বেশ কিছু মানুষ সবকিছু হারিয়েছে, তাদের কিছুই নেই, ক্ষেত জিনিসপত্র সব শেষ, তবু দিনের শেষে আগুন টাগুন জ্বালিয়ে তারা বেশ গান টান গাইছিল। তখন কণ্ঠে মানে একটা কারোর ভাঙা গলা, কেউ মুখে, কারোর মুখে ক্লান্তি, মানে তবুও মানে চোখে একটা মানে অসাধারণ আলো, আগুন টাগুন জ্বালিয়ে সবাই একসাথে বসেছে একটা, যেখানে আমাদের রেস্কিউ ক্যাম্প থাকে সেখানে। তো ভাঙা কণ্ঠে, ক্লান্তির মুখে তারাও সেখানে বসে গাইছে। তো মানে তখন আমি জিজ্ঞাসা করলাম একজন মহিলাকে যে আপনারা এই যে গান বাজনা করছেন, তো এটা মানে কেন, মানে তার কারণটা কি? তখন ওনার বক্তব্য হচ্ছে গান গাইলে মনে হয় আমরা এখনো বেঁচে আছি। হ্যাঁ, তো এই কথাটা আমাকে মনে করালো মানে আমার কলেজ জীবনের কথা, যখন আমি এই ইন্টারপ্রেটারের কাজ করতাম, বিদেশি ইউনিভার্সিটির যে সমস্ত মানুষরা আসতো কলকাতায়, পশ্চিমবঙ্গের আমাদের বাউল ফকিরি এই সমস্ত কালচারগুলোকে এক্সপ্লোর করার জন্য, তখন তারা নানান রকম ভাবে নানান রকম বিষয়ে আলোচনা করত। তো সেখানেই একটা গান আমি শুনেছিলাম, খাজা বাবা বলে, আপনারাও শুনতে পারেন ইন্টারনেটে, ইউটিউবে। সেখানে একটা লাইন আছে যে গান আমার ইশকের
রাজা, গাইলে হয় রুহ তাজা, না গাইলে পায় সাজা, বাঁচে না প্রাণ। তো এখানে মানে রুহ মানে যেটা আমাদের আত্মা, মানে মানসিক শান্তিটাকে তাজা করতে যে আমার গানের প্রয়োজনীয়তা আছে, সেটা আসতে এই গানটার বয়স হয়তো 350 বছর। তো তখন থেকেই মানুষরা জানতাম যে মানে ব্যাপারটা কতটা ইম্পর্টেন্ট, মানে হোয়াই মিউজিক ইজ দিস, মানে দিস ইম্পর্টেন্ট, মানে মানুষ দুঃখের মধ্যেও সৌন্দর্য খুঁজে পাওয়ার ক্ষমতা। হ্যাঁ, মানে সেই মুহূর্তেই আমি বুঝেছিলাম যে নিরাময়ের মানে কষ্টের অনুপস্থিতি নয়, মানে মানে হিলিং মানে যে শুধু আমার কাছ থেকে যে পেইনটা চলে গেল, মানে ইরাডিকেশন অফ পেইন ইজ নট হিলিং অ্যাকচুয়ালি। হ্যাঁ, মানে বরং হিলিং ইজ লাইক ইয়োর গোল, লাইক এটা জীবনের উদ্দেশ্য, মানে সংযোগ প্রকাশের উপস্থিতিও বলা যেতে পারে, মানে whenever you are connecting with each and everyone। মানে আগামী দিনে আমাদের এই কাজগুলো, এই প্রাচীন জ্ঞানকে মানে আধুনিক জীবনের সঙ্গে যুক্ত করা, মানে এগুলোর বিভিন্ন রকম আমরা কর্মসূচি নিয়েছি বা নিতে পারি আমরা সমবেতভাবে, মানে আপনারাও নিতে পারেন। এখানে কিউমুলেটিভ একটা উদ্যোগ হওয়া উচিত, যেরকম সাম্প্রদায়িক ভাবে তো নানান রকম ভাবে আমরা বিপর্যস্ত, তো সম্প্রদায় ভিত্তিক থেরাপি প্রোগ্রাম শুরু করা যেতে পারে। হ্যাঁ, যেখানে আমরা প্রত্যেকের ভাষা প্রত্যেকের কাছে পৌঁছে দিতে পারবো গানের মাধ্যম দিয়ে। সংস্কৃতির বিনিময় মঞ্চ তৈরি করা যেতে পারে। স্থানীয় শিল্পীদের একটা বা কারিগরদের একটা একটা অমূর্ত ঐতিহ্যের রক্ষক হিসেবে স্বীকৃতি দেওয়া যেতে পারে, যেরকম বললাম অ্যাজ কালচারাল থেরাপিস্ট। তো দেশ দেশান্তরে শান্তি প্রতিষ্ঠার জন্য শিল্পকে হাতিয়ার করা হচ্ছে অলরেডি, ইউনেস্কো সেগুলো করছে। ভারত, শ্রীলঙ্কা, সাউথ আফ্রিকা, বিশ্ব জুড়ে আমরা একে অপরের এই গানের, দেখুন আমাদের যে কোনো কিছুর ভাষাই, দুঃখে আমরা গান করি। আমরা যেরকম জাস্ট এই ডিসকাশনের আগেই হচ্ছিল, আমরা সবকিছু ইমোশনের সাথেই গানটাকে রিলেট করতে পারছি, মানে যে কোনো কিছুর সাথে। তো মানে আমাদের দুঃখেরও গান আছে, আনন্দেরও গান আছে, বিপ্লবেরও গান আছে, সবকিছুরই ভাষা গান। মানে যখন আমরা একসাথে হই, সবকিছুর একটা একটা সমবেত ভাষা হচ্ছে গান। আবার মানে এটা গান ছাড়া আর কি করে একসাথে মানুষ কথা বলতে পারে? এটা স্লোগান, সেটাও পরবর্তীকালে গানে রূপান্তরিত হয়। সেটাও আমরা দেখেছি বেশ কয়েক বছর আগেই আমরা দেখেছি। তো তো যেখানে সংস্কৃতি বিকশিত হয় সেখানে দ্বন্দ্ব কমে, পরিষ্কার কথা। আর দ্বন্দ্ব থেকে মানুষের মানসিক বিকৃতি হওয়ার পসিবিলিটিস বাড়ে। যেখানে সুর বয়ে যায় সেখানে সহমর্মিতা জন্মায়। মানে এই জিনিসগুলোকে একদম মানে আমাদের বুঝে নিতে হবে, মানে এইগুলো ছাড়া খুবই ডিফিকাল্ট। মানে আমরা কিভাবে বেঁচে আছি বা বেঁচে থাকার মধ্যে কতটা সত্যতা, কতটা মিথ্যা, কতটা অ্যাক্টিং, কতটা সবকিছু মিলিয়ে মিশিয়ে আছি, এগুলো খুব আনহেলদি এবং গোটা মানুষের সমাজটাকে ক্ষতি করে দিচ্ছে। তার থেকে বরঞ্চ গান নিয়ে থাকি, কালচার নিয়ে থাকি, আনন্দ ফুর্তির মধ্যে থাকি, খুব উপকার এইসবে আর কি। তো মানে শেষে এই মানে আমি মানে সময়ও খুব বেশি নেই, মানে শেষে একটা ভাবনা দিয়ে শেষ করতে চাই। মানে আমরা সবাই এক বিশাল মহাজাগতিক সঙ্গীতের অংশ। মানে আমরা যদি এখন একটু রিসার্চ করি ডিপলি, তাহলে বুঝতে পারবো স্পেসেরও একটা সাউন্ড হয় এবং সেই সাউন্ডটার একটা ওয়েভ হয়। তো সেটাও একটা মিউজিক হিসেবে আমরা ধরতে পারি। মানে এটা একটা মানে মানে ইটারনাল জিনিস, মানে এটা একটা অবিচ্ছেদ্য পার্ট মানুষের সাথে। আমরা যে একটা কি, আমরা এটা সৃষ্টির আদি যুগ থেকেই গান আমাদের সাথে আছে, বাট আমরা জানি না, গান হিসেবে জানি না, হয়তো অন্য কোনো মানে অন্য কোনো নামে আছে। তো সেই কেউ উচ্চ স্বরে, কেউ নিম্ন স্বরে, কেউ ছন্দ দেয়, কেউ সুর দেয়, কিন্তু মানে আমরা যখনই একসঙ্গে মানে সবাই যখন একসঙ্গে বেজে উঠি, হ্যাঁ, মানে শ্রদ্ধা, শ্রবণ ও মিলনের অঙ্গে, তখনই সৃষ্টি হয় সুরেলা মানবতা। মানে এটা একটা মানে একটা বিস্তর রিসার্চ আছে এটার পিছনে। আবার মানে এবার এই জিনিসটাকে আমরা কিভাবে মানে মানবতার প্রতীক বা মানবতার এই চিন্তাধারাকে কিভাবে আমরা একটা জায়গা দিতে পারি, সেটা সমষ্টিগত সিম্ফনি যেটা বললাম, সেটা কোনো বিচ্ছিন্ন বা একক ঘটনা নয়। এখানে আমরা যে কজন আছি সবাই একসাথে মিলে জিনিসটা করতে হবে। সবার সাথে আপনারা আরো 10 জনকে বোঝাবেন, এটাই আমার মানে এক্সপেকটেশন থাকবে। আরো 5 জনকে বোঝাবেন, তার থেকে 2 জন আসবে। এখানে যে কজন আছেন মানে সবকিছু মিলিয়ে একটা কিউমুলেটিভ কিছু হবে। আপনারা নিজস্ব ক্যাপাসিটিতেই করবেন, বাট নিরাময় কোনো একক ঘটনা নয়, মানে এটা কোনো ইন্ডিভিজুয়াল এফার্ট নয় যেটা কেউ একার দ্বারা পরিচালিত হবে। তাই চলুন মানে সঙ্গীত আমরা মানে শুধু সঙ্গীত এবং সংস্কৃতি নিরাময়ের শক্তি হিসেবে না খুঁজে
বরং নিজেরাই হয়ে উঠি নিরাময়ের যন্ত্র। মানে উই ক্যান বি দ্য টুল অফ হিলিং, উই পার্সোনালি ক্যান বি দ্য টুল অফ হিলিং। সো আমরা প্রত্যেকেই একজন মানে একটা বাদ্যযন্ত্র, আমরা প্রত্যেকের একটা কণ্ঠস্বর আছে, প্রত্যেকেই বেজে উঠতে হবে নিজের নিজের সুরে, নিজের নিজের তালে। কেউ ড্রামস, কেউ গিটার, কেউ স্যাক্সোফোন, বেজে উঠতে হবে। চলুন আমরা গান গাই, সৃষ্টি করি, প্রশংসার জন্য নয়, জাগরণের জন্য করি। মানে কেউ হাততালি দেবে তার জন্য গান গাইছি না, বাজে গাই তাও গাইতে হবে, মানে গাইতে থাকতে হবে। কারণ প্রতিটি গান যা সহানুভূতির সঙ্গে গাওয়া হয়, প্রতিটি নৃত্য যা কৃতজ্ঞতার সঙ্গে পরিবেশিত করা হয়, মানে যে নৃত্য প্রদর্শন করেন সে তো একটা মানে আউট অফ গ্র্যাটিটিউড উনি নৃত্য প্রদর্শন করছেন। তো প্রতিটি সংস্কৃতি ভালোবাসায় রক্ষিত হয়। আমরা ভালোবেসে, ভালোবাসা বানিয়ে, ভালো সংস্কৃতিকে আমরা যদি আগলে রাখতে পারি, তা আমাদের পৃথিবীকে আরো শক্ত, দৃঢ় এবং মানবিক করে তুলতে সাহায্য করবে। থ্যাংক ইউ, এই বলার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য ইনসাইটফুল সেশন। মানে সত্যি এত সমৃদ্ধ হলাম আমরা, আই গেস আমার সাথে সবাই একমত। আমি আর বেশি কথা না বাড়িয়ে আমি জিজ্ঞেস করব যে কারোর কোনো জিজ্ঞাসা আছে নাকি, বা কেউ কিছু শেয়ার করতে চায় কিনা এত সুন্দর একটা সেশনের পর, যেখানে হয়তো অনেক কিছু একসাথে আমাদের কাছে এলো এবং আমরা সেটা ফিল করছি, হয়তো এটা অনেকক্ষণ অবধি থেকে যাবে। হ্যাঁ, কুইকলি চলে যাব। কেউ হ্যান্ড রেজ করেছে, ইন্দ্রাণী ঘোষাল ম্যাম। ইয়েস, প্লিজ প্লিজ ম্যাম, গো ahead. Okay, it's okay. You want to share something? And thanks for joining. Anyone else? মানে কেউ কি আপনারা কিছু শেয়ার করতে চান? তাহলে প্লিজ ফিল ফ্রি টু সে। Okay, Shukarna Bose has raised a hand. Yes, Shukarna, go ahead. গুড ইভিনিং। একটুখানি শরীর খারাপ, তাই জন্য আমি খুব প্যাসিভলি জয়েন করেছিলাম আজকে। পুরোটাই শুনেছি আর খুবই ভালো লাগলো শুনে, বিকজ আমরা সাইকোলজিস্ট, আমরা একটা পার্সপেক্টিভ নিয়ে দেখি কি আচ্ছা উইন্টার্স মানে কি হয়, মানে আমরা দেখি কি আচ্ছা হ্যাঁ সবার একটা সিজনাল ডিপ্রেশন আসে, আমরা শুনেছি। বাট এটা কালচারালি কি সুন্দর আপনি যেটা এক্সপ্লেন করলেন, একটা ডিফারেন্ট মিনিং আমরা বুঝতে পারলাম আজকে। অ্যান্ড থেরাপিস্ট, আমি যখন আগে যাব নিজের ক্লায়েন্টসদেরকে দেখবো, আমি এই পার্সপেক্টিভটা নিয়েও একটুখানি ভেবে দেখবো আর ওদের সাথে একটু কাজ করবো। সো থ্যাংক ইউ সো মাচ, ইট ওয়াজ সাচ আ ওয়ান্ডারফুল সেশন। আর খুবই ভালো লেগেছে শুনে, একটা খুবই ডিফারেন্ট পার্সপেক্টিভ পেয়েছি আপনার থেকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ সুকন্যা। আর কেউ কিছু শেয়ার করতে চায়, কেউ কিছু জিজ্ঞেস করতে চায়, কারো কিছু জিজ্ঞাসা? হ্যাঁ, আমার বেসিক্যালি আমি যেটা বলতে চাইছি, আমি অনেকটাই রিলেট করতে পারছিলাম যেটা লট অফ পার্টস যেগুলো আপনি বলছিলেন। কারণ বেসিক্যালি আমার মানে আপব্রিঙ্গিং এ 7 বছর আমি কলকাতার বাইরে ছিলাম। তো লট অফ সেরেমনিজ আর মানে আই মিসড। তো সেখানে অনেক কোনো একটা জায়গায় যখন আমি সবে কলকাতা ফেরত আসি, আমার রিকানেক্ট করতে অনেক অসুবিধা হয়েছিল। কারণ কোনো একটা জায়গায় বাইরে যে একটা টু ডু লিস্ট, আমি কমেন্টে কিছুক্ষণ আগে করেছিলাম যেন করতে হবে, লিস্ট হয়ে গেল জীবনটা, এটা করতে হবে, এটা করতে হবে, এটা করতে হবে। সেখানে এই কয়েকটা জিনিস আমি অনেকটা মানে মানে আমি ঠিক বুঝতে পারছিলাম না। সেখানে আস্তে আস্তে আমি বলবো, যখন এখন প্রায় 3 বছর হয়েছে আমি কলকাতায় আছি, এবং যখন আবার এই ছোটখাটো বাড়ির যে গুরু পূর্ণিমা পুজো হোক বা লক্ষ্মী পুজো হচ্ছে, আমাদের বাড়িতে একটা মানে সিজনাল লক্ষ্মী পুজো চলে। তো এই যে পুজোগুলো বা বাড়ির মানে রান্না পুজো, লাইক এই যে ছোটখাটো পুজো পুজো ভেরি রিজনাল, এগুলো আমি মানে বলতে গেলে বাংলার ঘরের কিছু কিছু নিজস্ব। তো সেখানে মানে ছোট ছোট স্টেপ থেকে যে আমরা আমাদের লাইফের ব্যাপারে কত কিছু মানে মিনিং, ডিপ মিনিং তার মধ্যে থাকে, সেগুলো আমি খুবই মানে মানে কি বলবো নতুন ভাবে দেখতে পেয়েছি। মানে এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং ভাবে অনেক কিছু মানে আমাদের কালচার শেখায়, যেগুলো আমরা যদি ভুলেও যাই, যে টু ডু লিস্ট করতে করতে যখন এই জীবনের মানেটা ভুলে যাচ্ছি, তো এই ছোট ছোট সেরেমনিয়াল স্টেপ থেকে সেই মানেগুলো আমরা কোথাও যেন ফিরে পাই। তো অ্যাবসলিউটলি রাইট স্যার, আপনি যেরকম করে বলেছেন আজকে যে কালচার টিচার্স আ লট অ্যাবাউট আওয়ারসেলভস, মানে আমার অস্তিত্ব, আমি
কোথা থেকে এসেছি, সবকিছুতে। তো রিলি মানে আমার খুবই ভালো লাগলো এই সেশনটা, স্যার। আপনার কথা শুনে আমার খুবই থ্যাংক ইউ। ভালো লেগেছে। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সেশনে আসার জন্য। অ্যাকচুয়ালি আই থিঙ্ক ইটস রিলি অনার টু আস। তো আমি এটাই বলতে চাইছিলাম, লাইক ভেরি রিলেটেবল অ্যাট আ ভেরি এক্সপিরিয়েন্সিয়াল লেভেল। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, মিনস আ লট। Yeah, Moyuk Biswas, please go ahead. You are on mute. Please unmute করতে হবে। We can't hear you. Good evening, হ্যাঁ everybody. হ্যাঁ My opinion for শোনা যাচ্ছে কি না? আপনি এবার কি শোনা যাচ্ছে না? হ্যাঁ 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 হ্যাঁ। বলছি সৌরভ স্যার যেটা বললেন যে গান আমাদের জীবনের বিভিন্ন পরিস্থিতিতে খুবই গুরুত্বপূর্ণ, আমাদের মুড সুইং বা যে কোনো কিছুর জন্যই। হ্যাঁ, কিন্তু আমরা ছোটবেলায় যেরকম মন দিয়ে মানে কোনো গান হলে রবীন্দ্রসঙ্গীত হোক বা কোনো কালচারাল প্রোগ্রামে আমরা যে চুপ করে বসে থেকে প্রোগ্রামটা দেখতাম বা শুনতাম বা যাই হতো তার আগে পিছে গল্প, অনেক গীতিনাট্য হতো যেগুলো গল্প করে বলতো, তারপরে তার মানে ডান্স হতো, ইয়ে হতো। কিন্তু এখনকার জেনারেশনে বাচ্চাদের ক্ষেত্রে সেই ইন্টারেস্ট নেই। তারা হয় ফার্স্ট বিটেড গান শোনে, না হলে এখন নতুন এসছে ফঙ্ক, সেই সব শুনতে চায়। কিন্তু আমাদের যে অরিজিন মানে গানের যে অরিজিন, সেটা নিয়ে তাদের কাছে ভীষণ বোরিং লাগে। মানে আমার নিজের বাড়িতেও আছে, আমার ছেলে আছে বা আমার আশেপাশে বাচ্চাদেরও দেখি, মানে সেই রবীন্দ্র জয়ন্তী প্রোগ্রাম বা নজরুল জয়ন্তী প্রোগ্রাম করবে, কোনো গান নাচ করবে, সেটা নিয়ে কারোর কোনো মানে সেই ইন্টারেস্টই নেই এই জেনারেশনে। এই জেনারেশনে ইন্টারেস্ট বাড়ানো যায় কি করে সেটা নিয়ে একটু ভাবার ব্যাপার অবশ্যই। আর তার সঙ্গে হচ্ছে এখনকার গানগুলো, যেটা আগেকার দিনে গানের আমরা যে গায়ক গায়িকারা ছিলেন তাদের ওয়ার্ড গুলো আমরা স্পষ্ট বুঝতে পারতাম। এখন এত বেশি মিউজিকটাই লাউড হয়ে যায় যে ওয়ার্ড গুলোও বুঝতে পারি না, যার জন্য এতে বাচ্চাদেরও বুঝতে অসুবিধা হয়। ইভেন আমারও মানে অনেক গান আমি মনে রাখতে পারি না, ওয়ার্ড গুলোই মনে রাখতে পারি না এখনকার গান শুনলে। সেই আমি আমার ছোটবেলার গান, সেই বড় হয়েছি যেই গানগুলো শুনে, যে গায়ক গায়িকার গান শুনে বড় হয়েছি, সেগুলোই মনে হয় যেন সেগুলোই আমার কাছে রয়েছে। নতুনের মধ্যে তাও অরিজিৎ সিং এর গান আছে, বোঝা যায়, বা এখনো কিছু কিছু আছে, কিন্তু জিনিসটা হচ্ছে যে সবার স্পিচটাই তো ক্লিয়ার হয় না। যে গান আমরা যে শুনবো বা বাচ্চাদের যে ইন্টারেস্ট গ্রো করাবো, মিউজিক এত বেশি মানে স্ট্রং মিউজিক থাকে যে ওয়ার্ড গুলো বোঝা যায় না। আর তার সঙ্গে বাচ্চাদেরও দেখেছি, মানে পার্টিতে যাব, রেস্টুরেন্টে যাব, সব যাব ঠিক আছে, কিন্তু সেখানে কোনো গান চললে, যদি কোনো রবীন্দ্রসঙ্গীত চলছে বা কিছু, কি বোরিং চলছে। মানে অনেক গার্জিয়ানদেরও বলতে শুনেছি বোরিং চলছে। হিন্দি কোনো সিনেমার গান হলে যে এনজয় করে শোনে সবাই, সেই জিনিসটা কিন্তু হয় না। তো সেটাই, এটা কি করে মানে এটা কিন্তু একটা ভীষণ সামাজিক ভাবে একটা বিরাট মানে ইয়ে হচ্ছে। বাচ্চারা কিন্তু সেই আগেকার মতো, আমাদের মতো সেই রবীন্দ্র জয়ন্তীর কোনো ইন্টারেস্ট নেই। যারা ডান্স ক্লাসে যায় তারাই শুধু ডান্স করছে, কিন্তু আমাদের সময় ছিল পাড়ার সব বাচ্চারা মিলে সমবেত সঙ্গীত করবে, সব বাচ্চারা মিলে একটা ডান্স করবে রবীন্দ্র জয়ন্তীতে। একজন বড় দিদি বা দাদা কেউ শিখাতো, সেও সেরকমই হয়তো জানতো, তবু আমরা করতাম তারটা ফলো করে করে। বা স্কুলেও যে কালচারাল প্রোগ্রাম গুলো হতো, সব স্টুডেন্টদের জয়েন করা হতো। কেউ হয়তো ঘুরে গেল একবার, কেউ হয়তো দুবার ঘুরে গেল, কিন্তু সবাই, কিন্তু এখানে হচ্ছে পার্টিকুলার যারা ডান্স শিখছে ক্লাসে, তারা যারা ভালো করছে তাদেরই নেওয়া হচ্ছে, যারা গান করছে তাদেরই নেওয়া হচ্ছে। ইভেন স্পোর্টস, অনেক স্কুলে স্পোর্টসেও যারা ভালো দৌড়তে পারে বা ইভেন্ট গুলো করতে পারছে তাদেরকেই ডাকা হচ্ছে, বাকিদের ডাকাই হয় না স্কুলে স্পোর্টসের দিনগুলো। বাকি অনেক গার্জিয়ানরা বলে জানতেই পারি না স্পোর্টস হয়ে গেল কবে স্কুলে। মানে স্পোর্টস এর মতো দিন যেগুলো আমরা খুব এনজয় করতাম, প্যারেড করা হতো পুরো মাঠ জুড়ে, যে এনজয়মেন্ট, সঙ্গে যে গানগুলো হতো, সেইগুলো নিয়ে মানে এখনকার
বাচ্চাদেরও কোনো স্পোর্টস হচ্ছে, ছুটি পেয়েছে, যেটা আপনি বললেন যে প্রোগ্রাম গুলোকে আমরা ছুটি হিসাবে ধরে নিয়েছি, হলিডেজ। মানে এখনো তাই, আমার আশেপাশে অনেক বাচ্চারা আছে, ব্যারাকপুরে অনেক স্কুলে পড়ে, এরা দৌড়তে পারে না ভালো করে, স্পোর্টস এর দিনকে এদের যাওয়াটাই ক্যান্সেল পুরো। স্কুল করে দেয়, মেনশন করে দেয় মানে ডায়েরিতে নাকি এই বাচ্চারা আসবে স্কুলে, সেদিন স্পোর্টস হবে। কিন্তু স্পোর্টস দেখতেও তো বাচ্চারা যায়, তাতেও তো ইন্টারেস্ট পায়। গানের ক্ষেত্রেও তাই, নাচের ক্ষেত্রেও তাই। আমার পাড়ার প্রোগ্রামে হয় যেটা, যারা ওই ডান্স স্কুলে ডান্স করে, মানে সেই স্কুল এসে তার স্টুডেন্টদের ডান্স করে নিয়ে চলে গেল, কিন্তু পাড়ার বাচ্চাদের একসঙ্গে করে যে ডান্স করানো, সেই সব কিছু নেই। সমবেত সঙ্গীত করানো, জিনিসগুলো আমাদের কালচার থেকেই আমরা তুলে দিচ্ছি আস্তে আস্তে। কারণ কে শেখাবে, কে লেবার দেবে এটার পিছনে? আমাদের সময় যে আনন্দ ছিল, সবাই মিলে বিকেলবেলা হলেই একজনের বাড়িতে গিয়ে মিট করে সবাই মিলে শিখতাম, রিহার্সাল দিতাম, সেই জিনিসগুলোই তো চলে গেছে। মানে একজন দুজনের মধ্যে এটা থাকলে তো হবে না, এটাকে কি করে স্প্রেড করা যায়? খুব বড় একটা কিন্তু এটা ইস্যু। এখন বটেই কেউ এটা নিয়ে কিন্তু অত মাথা ঘামায় না, এখন সব ফিল্মি সঙ্গে ডান্স করছে। মানে একটা বাচ্চা হিন্দি সিনেমার গান করছে, কি দারুণ গান করলো বলে সবাই মিলে ক্ল্যাপ করলো, কিন্তু সেই বাচ্চাটা রবীন্দ্রনাথ কে সেটাই জানলো না। কিন্তু একটা জিনিস এখন একটু দেখবেন, মানে ইদানিং কালে একটা জিনিস হচ্ছে, সমস্ত কোঅপারেটিভ গুলোতে 25শে বৈশাখে মানুষ যেরকমই গান পরিবেশন করতে পারুন না কেন, মানে এসো হে বৈশাখ বলে একটা শুরু হয় অন্তত, মানে সবাই অ্যাটলিস্ট সেই জায়গাটুকু অন্তত ফিরে পাচ্ছে কম হলেও। মানে কিন্তু সেইটাও মানে যেটা প্রোগ্রাম করে পাড়ায় পাড়ায়, আমি দেখলাম আমার পাড়া বা পাশের পাড়াতে সব ডান্স স্কুল, গানের স্কুল, এইসব জায়গা থেকে স্টুডেন্ট নিয়ে এসে করাচ্ছে, পাড়ায় দারুণ প্রোগ্রাম, কিন্তু পাড়ার বাচ্চাগুলোকে তো ডাকা হচ্ছে না, যারা মানে শিখলে পারে বা দেখতে দেখতেও অনেক কিছু শেখে। এবার যারা শিখছে না, কিছু জানছে না, তাদের তো বসে প্রোগ্রামটা দেখতেও ভাল লাগছে না। এটাই একটা সত্যি কথা। মানে এটা কি করে, মানে স্কুল যদি এরকম করে, ব্যারাকপুরের অনেক স্কুল আছে এরকম, স্পোর্টস এর দিন বাকি বাচ্চাদের ডাকেই না, তো স্কুল যদি এটা করে তাহলে পাড়ার ক্লাব তো করতেই পারে। মানে যেটা ইনস্টিটিউশন, যেখানে আমরা শিখবো, সবকিছুই শিখবো। একটু ইন্টারাপ্ট করছি, বিষয়টা খুবই এরকমই ব্যাপার যেটা আমরা দেখি, মানে বিং আ প্রি স্কুল টিচার, আমরা যেটা দেখি বছরের বাচ্চাদের মধ্যে, মানে তাদের পেরেন্টসদের যেটা এখন দেখা যায়, তারা যখন ছোট থাকে, আমাদের ছোটবেলা, মানে আমার ছোটবেলাটা, আমার জাস্ট এটা শেয়ার করতে খুব ইচ্ছে করলো, আমি খুব তাড়াতাড়ি শেয়ার করবো কারণ উই আর রানিং আউট অফ টাইম। তো জাস্ট ছোট্ট করে শেয়ার করে দিচ্ছি, মানে আমার ছোটবেলায় যেটা হতো, ছোটবেলায় বড় হয়েছি, মা গান শোনাচ্ছে বা দিদি গান করছে, আমার দিদি আছে, তো সেইগুলো শুনে শুনে বড় হয়েছি। ক্যান ইউ প্লিজ মিউট ইয়োরসেলফ? ইয়া, আই এম সো সরি। ইয়া, থ্যাংক ইউ। সো সেইটা হচ্ছে কি, ছোটবেলা থেকে একটা গান শোনার অভ্যাসটা বাড়ি থেকে তৈরি হয়। তো প্রথম যেটা আমাদের শুরু হয়, মানে কথা বলার আগেও আমি গান শুনেছি, সেটা ঘুম পাড়ানি মাসি পিসি গান হতে পারে বা যে কোনো হতে পারে, এবং সেইভাবে বড় হওয়াটা। কিন্তু আজকালকার বাচ্চারা কোকোমেলন দেখছে, মানে মারা যে আলাদা করে গান গাওয়া, বা আমি কাউকে মানে ডিসরেসপেক্ট না করেই বলছি, বাট যেহেতু আমি মানে এতদিন ধরে রয়েছি, এই কাজটা করছি, কাজটি করতে গিয়ে দেখছি যে তাদের সেই সময়টা হয়তো নেই যে আলাদা করে গান শোনাবে, অথবা গল্প বলা, যখন খাওয়ার সময় গল্প বলে বলে খাওয়ানো, এই মানে এইটাও তো এক ধরনের কালচার, যেটা অলরেডি হয়তো লুপ্তপ্রায় বা সময়ের অভাবে আমরা করে উঠতে পারছি না, কিন্তু আমরা ছোটবেলাতেও সেটা পেয়ে এসেছি, এবং এইটা কিন্তু একটা বড় প্রভাব ফেলছে আজকের দিনে দাঁড়িয়ে বাচ্চাদের উপরে, এবং তাদের আর সেই মানে কানেকশনটা কিন্তু বিল্ড আপ হচ্ছে না সেই ছোটবেলা থেকে। এবং আমরা দোষ দিতে পারি না যে তারা যখন বড় হচ্ছে তারা কেন রবীন্দ্রসঙ্গীত শুনছে না, বা তারা কেন এই গানগুলো শুনছে না, কারণ আমরাই হয়তো কোথাও গিয়ে বিষয়টাকে টেনে দিচ্ছি, বা কোথাও গিয়ে আমরাই সেই জায়গাটাতে এফার্টস দিচ্ছি না, যেটা আপনি খুব ভালোভাবে বললেন যে এই জায়গাটাতে আমাদেরকে আরো অনেক বেশি অ্যাওয়্যার হতে হবে, এবং আমাদেরকে আরো বেশি বেশি এগুলো নিয়ে মানে এগুলো নিয়ে আলোচনা করতে হবে, এবং সেগুলোকে বেশি করে বয়ে নিয়ে যেতে হবে, সো দ্যাট আমাদের পরের জেনারেশন বা আমাদের চারপাশটা যাতে সেই ব্যাপারটার মধ্যে থাকে। আদারওয়াইজ আমরা কোনোভাবেই পারবো না, যদি না নিজেদেরকে সমৃদ্ধ করি, তাহলে আমরা কাউকে সমৃদ্ধ করতে পারবো না।
Yeah, তো আর কারোর কিছু শেয়ার করার আছে? Anybody wants to say anything or share? I guess no. So yeah, okay. Thank you so much. Oh, yeah, please, Pragya. কিছুই না, জাস্ট বিকজ লাস্ট পার্সন আমি, তাই জন্যই ওয়েট করেছিলাম। এইটুকুই বলার যে গান আমার কাছে এতটাই প্রিয় একটা বিষয়, শোনা গাওয়া সব মিলিয়ে। তো এই মানে যে কথাগুলো আপনি বললেন স্যার, আমার মানে মন ছুঁয়ে যাওয়া বলেন, অ্যাকচুয়ালি তাই হলো। প্রত্যেকটা কথা, যেই জিনিস, যেই টপিক গুলোকে আপনি টাচ করেছেন, বা যেভাবে আমি কথাগুলো অফকোর্স মনে নেই, আপনি এত সুন্দর গুছিয়ে আর্টিকুলেটলি আপনি বলছিলেন, তো সবকটা শব্দগুলো মনে নেই, কিন্তু কয়েকটা এক্সপ্রেশন ভীষণ ইউনিক ভাবে আপনি প্রেজেন্ট করেছেন, যেগুলো মানে হার্ড হিটিং বলে না, তো আমাকে সেরকম ভাবে ধাক্কাটা মেরেছে কথাগুলো, ভীষণ ভালো লেগেছে। সো থ্যাংক ইউ ফর দিস ওয়েবিনার। অ্যাকচুয়ালি রিয়েলি ওয়ান্ট টু থ্যাংক ইউ। পার্সোনালি বলছি, এটা মনোজিৎ থেকে বলছি না, আমি হয়ে বলছি। থ্যাংক ইউ, means a lot. Thank you. Thank you so much. Thank you so much, sir, for joining the session and giving us an impactful session. And thank you so much, all of you, যারা আজকে সেশনটা জয়েন করেছেন, এবং মনোশীজকে ফলো করে রাখবেন। মনোশীজ আবারও এরকম অনেক সুন্দর সেশন নিয়ে আসবে, এবং এরকম আরো অনেক সুন্দর সুন্দর স্পিকার্স আমাদেরকে উপহার দেবে। তো থ্যাংক ইউ সো মাচ, স্যার, ফর জয়নিং। থ্যাংক ইউ সো মাচ। We should end the session right now. Yeah, thank you. Thank you all for joining. Thank you all for inviting. Thank you, Manoshij, for this session, actually. Thank you. Thanks a lot. Thank you.